হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি লেকচার 16-তে। আজকে আমরা যেটা করব সেটা হলো তোমার আমাদের অ্যালকেন আজকে শেষ হবে, অ্যালকেনের অর্ধেক আজকে শেষ হবে। অ্যালকেনে আমরা অনেক প্রবলেম সলভ করব। আগামী ক্লাসে আমাদের অ্যালকিনটাও শেষ হয়ে যাবে। একটু আমাকে জানাই দিও যে কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা ভিডিও ঠিকঠাক মতো আছে কিনা। এরপরই হচ্ছে আমি শুরু করে দিচ্ছি। এক সেকেন্ড, আমি আমার এন্ড থেকে একবার চেক করে দেখি শোনা যাচ্ছে কিনা বা ভিডিও ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, আমার এন্ড থেকে সব ঠিকঠাক আছে। ওকে, আচ্ছা, এইটা হলো যে আমার নতুন জার্সি। এটা যারা আমার যে প্রথম ফার্স্ট উইকলি এক্সাম হবে, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনের উপর, সেই তিনটার উপর কিন্তু তোমাদের হচ্ছে কি থাকবে, এই জার্সিটা গিফট থাকবে। ওকে, টপ 10 যারা করবা। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি। আমরা পড়াশোনা তাহলে আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 16। তাহলে আস্তে আস্তে তোমরা জয়েন করে ফেলো। আমি একটু তাহলে মেনশন দিয়ে দিই সবাইকে, একটা সেকেন্ড, সবাইকে আমি মেনশন দিয়ে দিই, এরপর হচ্ছে আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি। আজকে আমরা অ্যালকেনের জারণ থেকে শুরু করব। দেখো মাইক অফ করা আছে। দেখো প্রথমে আমি তোমাকে বলি, জারণ বিজারণ নিয়ে আমাদের একটা ডিটেল ক্লাস থাকবে। মানে ওই ক্লাসে আমরা সকল যৌগের, মানে আমাদের অর্গানিকের যতগুলো যৌগ আছে সেগুলো হচ্ছে আমরা জারণ বিজারণ নিয়ে ডিসকাশন করবো ওই 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 ক্লাসটাতে। বাট আমরা এখন বিচ্ছিন্নভাবে ধরো আমরা প্রথমে এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি অ্যালকেনের জারণ। বাট জারণটা আমরা এখন এত বুঝতে যাব না। আমরা জারণ বুঝবো কখন ইন ডিটেলসে, যখন আমরা একটা ডেডিকেটেড ক্লাস দিব পুরো জারণ বিজারণের উপর। দেখো জারণটা দুই অ্যালকেনের জারণটা আমরা দুইভাবে করতে পারি। একটা কেস হচ্ছে যদি আমি প্রভাবক ছাড়া করি। একটা কেস কি, যদি আমি কি করি, এগুলো কিন্তু আমার সাথে তোমরা তুলবো, আমি তোমাকে তোলার সময় দিব, টেনশন নিও না। দেখো কেস নাম্বার 1, মাইক কিসে মাইক অন করা, মাইক অফ করা আছে। ওকে, দেখো আমি তোমাকে তোলার সময় দিব, টেনশন নিও না। দেখো দুই ধরনের জারণ হতে পারে। একটা হচ্ছে কেস নাম্বার 1, এটা হচ্ছে প্রভাবক ছাড়া জারণ। অর্থাৎ এখানে শুধুমাত্র আমরা উত্তাপ দিয়ে জারণ করব, উত্তাপ দিব আর অক্সিজেন দিব। তো নর্মালি কি হয়, যদি তুমি প্রভাবক ছাড়া যদি জারণ করো, হাইড্রোকার্বনকে যদি জারণ করো, সেটা হইতে পারে অ্যালকেন, হইতে পারে অ্যালকিন, হইতে পারে অ্যালকাইন, সেই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড তুমি পাবা, আবার সেই ক্ষেত্রে তুমি পানি পাবা। তাহলে কথা বোঝার চেষ্টা করো, জারণটা দুইভাবে করা যায়। অ্যালকেনের জারণ কীভাবে করা যায়? দুইভাবে করা যায়। একটা হচ্ছে প্রভাবক ছাড়া জারণ, একটা হচ্ছে প্রভাবক সহ জারণ। দুটোই আমরা দেখব। যদি তুমি প্রভাবক ছাড়া জারণ করো তাহলে হাইড্রোকার্বনকে জারণ করা হলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে আর পানি তৈরি হবে। আর যদি প্রভাবক ছাড়া জারণ করো তাহলে অন্য প্রোডাক্ট তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হবে না। কী প্রোডাক্ট তৈরি হবে সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে দেখো হাইড্রোকার্বনের সংকেত কি? এখানে একটা কার্বন থাকবে, একটা হাইড্রোজেন থাকবে। ধরো এক্স পরিমাণ কার্বন আছে, ওয়াই পরিমাণ হাইড্রোজেন আছে। এটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবা। কোন ফর্মুলা ভালো করে মনে রাখবা? এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবা। এটা অনেক জায়গায় কাজে দিবে, পরিমাণগত রসায়নেও এই ফর্মুলাটা আছে। সেই ফর্মুলাটা ভালো করে মনে রাখবা, যে হাইড্রোকার্বনের জারণের ফর্মুলা। হাইড্রোকার্বনের জারণের ফর্মুলা কি? যদি CXHY থাকে আর যদি অক্সিজেন নিবা কত মোল? X + Y/4। এক্স কি জিনিস? এক্স হচ্ছে কার্বন সংখ্যা, ওয়াই কি জিনিস? ওয়াই হচ্ছে হাইড্রোজেন সংখ্যা। তাহলে তুমি যদি জারণ করো, যেহেতু এখানে এক সংখ্যক কার্বন আছে, তাহলে এক সংখ্যক কার্বন তোমার কার্বন ডাইঅক্সাইড তোমার কাছে তৈরি হবে। আর যেহেতু এই ওয়াই কি জিনিস? ওয়াই হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, ওই বাকিটুকু তোমার Y/2 পরিমাণ কি তৈরি হবে বলো তো? পানি তৈরি হবে। এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? দেখো এই রিয়াকশনটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে, যে যদি CXHY যদি বিক্রিয়া করে আর X + Y/4 অক্সিজেন যদি বিক্রিয়া করে, তাহলে কি তৈরি হবে? X পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আর Y/2 পরিমাণ পানি তৈরি হবে। এই সংকেতটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো, হ্যাঁ এটাই আমাদের ফার্স্ট স্লাইড। ওকে দেখো, তাহলে তোমরা আমাকে একটু বলো তো, যদি এখানে C5H12কে নাও তাহলে এখানে কত মোল অক্সিজেন বসাবা? এখান থেকে হিসাব করে দেখো, X হচ্ছে তোমার 5 আর Y হচ্ছে তোমার কাছে 12, তাহলে 5 + 12/4, তার মানে এখানে 8 মোল বসাবা। তাহলে এখানে অক্সিজেন বসাবা কত মোল? তাহলে বলো তো, অক্সিজেন বসাবা 8 মোল। তাহলে কি তৈরি হবে তোমার কাছে বলো তো? এখানে তৈরি হবে তোমার কাছে X পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ X তো এখানে 5, তাহলে এখানে 5 পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আর পানি কতটুকু তৈরি হবে? পানি তৈরি হবে Y/2 পরিমাণ। Y কত? এখানে Y হচ্ছে 12, তাহলে এখানে তৈরি হবে 6 মোল পানি। তাহলে এই উপরের সংকেতটা, উপরের ফর্মুলা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার কিন্তু অ্যালকেনের জারণ মনে রাখাটা খুব সোজা। আরেকটা জিনিস আছে, যদি দেখো, যদি তাহলে মানে খেয়াল করে দেখো, এই যে এইটাকে আমরা বলি প্যান্টেন, তার মানে প্যান্টেনকে যদি আমি প্রভাবক ছাড়া জারণ করতে চাই তাহলে আমার 8 মোল অক্সিজেন লাগতেছে। কয় মোল? 8 মোল। বাট আমি যদি 8 মোল অক্সিজেন না দিই, যদি আমি 6 মোল দিই বা 4 মোল দিই বা 5 মোল দিই,
সেটাকে বলা হবে অ্যালকেনের অসম্পূর্ণ জারণ। যদি আমি 8 মোল দিই তাহলে সেটাকে বলা হবে পূর্ণ জারণ। আর যদি 8 মোলের কম দিই, অর্থাৎ ধরো 5 মোল, 4 মোল, 3 মোল দিই, সেটাকে বলা হবে অসম্পূর্ণ জারণ। আর অ্যালকেনে যদি তুমি পূর্ণ জারণ করো তাহলেই কি হবে, অ্যালকেনে পূর্ণ জারণ করা মানে কি, অ্যালকেনকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করা, অর্থাৎ যতটা অক্সিজেন প্রয়োজন ঠিক ততটা অক্সিজেন সরবরাহ করা। তাহলে এই পৃষ্ঠাটা একটু তোলা হইলে আমাকে বলো, তারপর আমরা নেক্সটে যাবো। হ্যাঁ, এটা শুধু অ্যালকেন না, এটা যে কোনো হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সবার জন্যই প্রযোজ্য। এই জন্য তো বললাম ওই যে স্টার করে দেওয়া যে ফর্মুলাটা, এটা ভালো করে মনে রাখবা, এটা যে কারোর জন্য প্রযোজ্য। একটু পেজটা তোলা হইলে আমাকে জাস্ট কমেন্টে ওয়াই লিখলেই হবে, এরপর আমরা নেক্সট পৃষ্ঠায় যাবো। ওকে, হ্যাঁ, এটাই আজকের ফার্স্ট টপিক। ওকে, সবাই বলছো তোলা হয়েছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তোলা হয়েছে তোমাদের। হ্যাঁ, তাহলে চলো নেক্সটে যাই, আসো নেক্সটে যাই। তাহলে এখন আমরা একটু করে আমরা তাহলে এই তাহলে আমাকে বলতে পারবা এই যে এইটা যে জারণটা দেখাইলাম এটা কি পূর্ণ জারণ নাকি অসম্পূর্ণ জারণ? এটা কিন্তু হচ্ছে যে পূর্ণ জারণ, রাইট? কারণ যতটুকু অক্সিজেন দরকার ততটুকু অক্সিজেন এখানে দিছি, ঠিক আছে। তারপর যাই আসো আমরা নেক্সটে এখন আমরা দেখব অ্যালকেনের অসম্পূর্ণ জারণ। অসম্পূর্ণ জারণ মানে কি? অসম্পূর্ণ জারণ মানে হচ্ছে তোমার যতটা অক্সিজেন দরকার তুমি ততটা দিবা না, তুমি এখানে কম পরিমাণে দিবা। বুঝাই, দেখো তো এই যে CH4 এটাকে জারণ করার জন্য কয়টা অক্সিজেন লাগবে? সম্পূর্ণ জারণ করার জন্য সম্পূর্ণ জারণে অক্সিজেন প্রয়োজন কয়টা হবে? x + y/4 পরিমাণ। কারণ এই যে দেখো সম্পূর্ণ জারণ অক্সিজেন কয়টা লাগে? x + y/4 পরিমাণ। তাহলে এখানে হিসাব করে দেখো তো এখানে x কত? x হচ্ছে তোমার 1, তাহলে এখানে x কত? x হচ্ছে তোমার কাছে 1, আর y/4, y হচ্ছে তোমার কাছে 4, তাহলে 4/4। তাহলে এখানে তোমার অ্যাকচুয়ালি আমার অক্সিজেন লাগবে কয় মোল? 2 মোল। তাহলে আমার কাছে অক্সিজেন লাগবে কয় মোল? এখানে 2 মোল অক্সিজেন লাগবে, রাইট? বাট আমি যদি এখানে চিন্তা করে দেখো তো 2 মোল অক্সিজেন না দিয়ে যদি 1 মোল অক্সিজেন দিই, 2 মোল অক্সিজেন না দিয়ে যদি কি দিই? 1 মোল অক্সিজেন দিই, তাহলে এটাকে আমরা কি সম্পূর্ণ জারণ বলতে পারবো? আমি যদি 2 মোল অক্সিজেন না দিয়ে যদি 1 মোল অক্সিজেন দিই সেটাকে সম্পূর্ণ জারণ বলা যাবে না, এটাকে কি বলতে হবে তখন? অসম্পূর্ণ জারণ। আর অসম্পূর্ণ জারণে কখনোই কি তৈরি হবে না? কখনোই কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। তাহলে কি তৈরি হবে আমি তোমাকে বলি। তখন যেটা হবে এখানে কার্বন তৈরি হবে, খেয়াল করে দেখো এখানে কার্বন তৈরি হবে আর পানি তৈরি হবে। আর কি তৈরি হবে? পানি তৈরি হবে। যেহেতু এখানে 4টা হাইড্রোজেন, তো এখানে তুমি 2 মোল পানি দিবা, বুঝছো? এটা তৈরি হবে। তাহলে যেহেতু মনে রাখবা অসম্পূর্ণ জারণে কখনোই কি হয় না? অসম্পূর্ণ জারণে কখনোই কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। তাহলে এখানে তৈরি হবে কি? কার্বন আর হচ্ছে ধরো পানি। আচ্ছা, খেয়াল করে দেখো, ধরো সম্পূর্ণ জারণ হইতে লাগে 2 মোল, বাট তুমি দিছো ধরো কথার কথা 3 মোল, বেশি দিছো, মানে পণ্ডিতি মারে বেশি দিছো। তাহলে কি হবে চলো দেখি আসো। তখন কি হবে দেখো, তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না, যেহেতু অসম্পূর্ণ জারণ, মানে তুমি বেশি দিয়ে ফেলছো। তখন এটা 2 মোল নিতে হবে, আর এটা 2 মোল নিয়ে তখন 2টা কার্বন মিলে কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারবে না, কার্বন মনোঅক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে? কার্বন মনোঅক্সাইড। আর বাকিটা পানি তৈরি হবে। আর বাকিটা কি তৈরি হবে? এখানে পানি তৈরি হবে। পানি কত মোল তৈরি হবে? দেখো পানি তৈরি হবে, যেখানে 8টা হাইড্রোজেন তাহলে এখানে 4 মোল পানি তৈরি হবে। তার মানে এক্সাক্ট যদি তুমি 2 মোল দিতা, এক্সাক্ট 2 মোল দিলে তারপরে শুধুমাত্র ওই ফর্মুলাটা খাটতো। কোন ফর্মুলা? এই ফর্মুলাটা খাটতো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতো। বাট তুমি যদি কমও দাও বেশিও দাও তাহলে কি তৈরি হবে না? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। এটাই লিখছে এখানে। যে আরেকটা জিনিস দেখো লিখলি, এটা তো আমাদের কেস, আমরা কিন্তু কেস নাম্বার 1 পড়তেছি। আমরা কি এখানে কোনো প্রভাবক দিছি? দেখো তো আমরা কি এই জায়গাগুলোতে কোনো প্রভাবক দিছি? আমরা কিন্তু এই জায়গাগুলোতে কোনো প্রভাবক ইউজ করিনি। প্রভাবক ইউজ করলে, যদি তুমি প্রভাবক ইউজ করো হাইড্রোকার্বনের জারণে, যদি তুমি ইউজ করো প্রভাবক ব্যবহার করো, তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং পানির পরিবর্তে অন্য কিছু উৎপাদিত হবে। কি উৎপাদিত হবে সেটা আমরা দেখবো। তাহলে এই পৃষ্ঠাটা তোলা হইলে একটু আমাকে বলো, একটু তাড়াতাড়ি তুলো তোমরা। তাহলে এই পৃষ্ঠাটা তোলা হইলে আমাকে জানাও। তাহলে আমরা সম্পূর্ণ জারণ পড়লাম, অসম্পূর্ণ জারণ পড়লাম। ওকে, ভেরি গুড। O2 তৈরি হলো না কেন? O2 তৈরি কেন হবে? O2 তো তুমি দিছো, একটা জিনিস তুমি বিক্রিয়কে দিছো, এটা আবার তৈরি হওয়ার দরকার আছে? ওকে, চলো নেক্সটে যাই আসো। তাহলে আমাদের কেস নাম্বার 1 কিন্তু শেষ। কেস নাম্বার 1-এ তাহলে আবার 2টা ঘটনা হতে পারে দেখলাম আমরা, সেটা হচ্ছে একটা হচ্ছে সম্পূর্ণ জারণ, একটা হচ্ছে কি? একটা হচ্ছে অসম্পূর্ণ জারণ, রাইট? চলো নেক্সটে যাই আসো। নেক্সট এখন আলোচনা করব প্রভাবক সহ জারণ। অলরেডি আমি তোমাকে বলছি যদি তুমি প্রভাবক ছাড়া জারণ করো তাহলে তোমার তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড আর পানি। বাট যদি প্রভাবক সহ যদি কি করো বলো তো, প্রভাবক সহ যদি তুমি জারণ করো তাহলে সেই ক্ষেত্রে অন্য প্রোডাক্ট তৈরি হবে। প্রভাবক ইউজ করা মানে কি? প্রভাবক ইউজ করা মানে তুমি হচ্ছে বিক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবা। প্রভাবক ইউজ না করলে বিক্রিয়াকে কন্ট্রোল করা যায় না। বাট যদি তুমি প্রভাবক ইউজ করো তাহলে বিক্রিয়াটাকে কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবা। কীভাবে কন্ট্রোল করতে পারবা? তুমি ধনাত্মক প্রভাবক ইউজ করলে বিক্রিয়াটা ফাস্ট হবে,
তুমি যদি ঋণাত্মক প্রভাবক ইউজ করো তাহলে বিক্রিয়াটা স্লো হবে, অর্থাৎ প্রভাবক ইউজ করার মাধ্যমে আমি বিক্রিয়াটা কন্ট্রোল করতে পারি। দেখো যদি তুমি অ্যালকেনকে নাও আর খেয়াল করে দেখো, যদি তুমি কপার আর 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করো, কি ইউজ করো, কপার আর 300 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই এগুলো জারণ, তাহলে এই সব জায়গাতে তুমি কি যোগ করবো বলো তো, এগুলো যেহেতু জারণ তাহলে সব জায়গাতে কিন্তু আমি এখানে সব জায়গায় খেয়াল করে দেখো, এখানে যেহেতু এগুলো জারণ তাই সব জায়গাতে কিন্তু আমি এখানে অক্সিজেন যোগ করব। সব জায়গাতে আমি কি করব, এখানে সব জায়গাতে আমি এখানে অক্সিজেন যোগ করবো। এই কথাটা কেন বলতেছি আমি তোমাকে দেখাচ্ছি। দেখো যেহেতু এটা জারণ তাহলে সব জায়গাতেই কিন্তু আমি এখানে অক্সিজেন যোগ করব, O2, জারণ যেহেতু এখানেও আমি অক্সিজেন যোগ করব, ঠিক আছে, যেহেতু এটা জারণ। ওকে, দেখো যদি এই অ্যালকেনের সাথে অক্সিজেন যোগ করো কপার আর 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কিন্তু অ্যালকোহল তৈরি হবে। অথবা তুমি যদি এই অ্যালকেনের সাথে সিলভার অথবা 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যোগ করো, সিলভার প্লাস 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যোগ করো, তাও তোমার অ্যালকোহল তৈরি হবে। একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করে দেখো, যদি তুমি অক্সিজেনটা না দিতা তাহলে কি তৈরি হইতো বলতে পারো এই বিক্রিয়াতে? যদি অক্সিজেন না দিতা বা জারণ না করাইতা তাহলে এই বিক্রিয়াতে কি তৈরি হবে বলতে পারো? যদি তুমি অক্সিজেন না দিতা, হ্যাঁ ভেরি গুড তৌসিফ, ভেরি গুড, যদি তুমি অক্সিজেন না দিতা তাহলে কিন্তু এখানে ডিহাইড্রোজেনেশন হইতো। মনে আছে কিনা দেখো, তোমাদেরকে পড়াইছিলাম, হাইড্রোজেন বের করে ফেলে। কপার 300 ডিগ্রি সেলসিয়াস বা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস এর কি করে, হাইড্রোজেন বের করে ফেলে। তার মানে তখন কিন্তু অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি হইতো, তখন অ্যালকেন থেকে কি তৈরি হইতো, অ্যালকিন তৈরি হইতো। বাট তুমি যদি জারণ করো তাহলে কিন্তু কি তৈরি হবে, জারণ করা মানে অক্সিজেন অ্যাড করা, তাহলে এখানে যদি অক্সিজেন অ্যাড করো তাহলে এখানে অ্যালকোহল তৈরি হবে। বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা নেট প্রবলেম করতেছে, একটু দেখি তো। ফেসবুকটা মারাত্মক ঝামেলা করতেছে, ওয়েবে সব ঠিক আছে বাট ফেসবুকে প্রবলেম করে। একটু দাঁড়াও, আমি একটু চেক করে দেখি, দাঁড়াও। তোমরা তুলতে থাকো, এটা তুলতে থাকো। ফেসবুকে ক্লাসটা আমি আরেকবার অন করি কেমন, একটু দাঁড়াও, টাইম দাও আমাকে। সেটা এন্ড করে আবার অন করি, দাঁড়াও। একটু ওয়েট করে তোমরা তুলতে থাকো, আমি এটা এন্ড করে আবার অন করতেছি, দাঁড়াও। ফেসবুকে লাইভটা অন করতেছি আবার, যদি আমার কাছে রেকর্ড করা আছে সবগুলা, সো আশা করি প্যারা হবে না। এন্ডও করা যেতেছে না। আচ্ছা সরি ভাই, এক্সট্রিমলি একটু ওয়েট করো, ওইভাবে যারা দেখতেছো তারা। ফেসবুক অন করতেছি ক্লাসটা আমি আবার, আর ফেসবুকে আমি পুরো ক্লাসটা আবার দিয়ে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমার কাছে রেকর্ড হচ্ছে। হ্যাঁ ফেসবুক এখন অন হয়েছে আবার। ওকে ডান। ওকে দেখো যেটা বলতেছিলাম, একটু করে আমি দেখি ফেসবুকে ক্লাসটা অন হয়েছে কিনা আবার। এক্সট্রিমলি সরি ভাই, নেট ইস্যু কারণে। হ্যাঁ এখন আবার অন হয়েছে। ওকে চলো, সব তো ঠিক আছে না, সাউন্ড টাউন? হ্যাঁ এখন আবার অন হয়েছে, ঠিক আছে, সব সাউন্ড ঠিক আছে। ওকে, তো যেটা বলতেছিলাম দেখো,
তাহলে যদি তুমি কি করো, অ্যালকেনের সাথে তুমি যদি এখানে অক্সিজেন যোগ করো আর এই প্রভাবকগুলো যে কোনো একটা রাখো, তাহলে সেখানে কিন্তু অ্যালকোহল তৈরি হবে। আর তুমি যদি অ্যালকেনের সাথে অক্সিজেন যোগ করো, যদি তুমি সিলভার অক্সাইড অথবা যদি এই যোগটা যুক্ত করতা, তাপ দিতা, তাহলে তোমার এখানে কি পাইতা, কার্বক্সিলিক অ্যাসিড পাইতা। এগুলো একটু জাস্ট মানে এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি তোমার বলে দিই, সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা জানো? সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট আছে, ওকে। আর এটা একবার পড়বা, এই মাঝখানাটা না পড়লেও চলবে, মানে পরীক্ষার জন্য মাঝখানটা না পড়লেও চলবে, বাট জেনে রাখতে পারো এখান থেকে অ্যালকোহল কীভাবে পাবা, অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে পাবা, অ্যালকেন থেকে অ্যালডিহাইড কীভাবে পাবা, 3 ডিগ্রি অ্যালকেন থেকে 3 ডিগ্রি অ্যালকোহল কীভাবে পাবা। একটা জিনিস দেখো, তোমাদেরকে যখন আমি অ্যালকেন পড়াইছিলাম একটা আমি জিনিস বলছিলাম, সেটা হচ্ছে অ্যালকেন কিন্তু ক্যামিনোফোরের সাথে বিক্রিয়া করতে চায় না, বাট 3 ডিগ্রি অ্যালকেন যেটা আছে সেটা আবার ক্যামিনোফোরের সাথে বিক্রিয়া করতে পারে, বাট 1 ডিগ্রি অ্যালকোহল আর 2 ডিগ্রি অ্যালকোহল এই বিক্রিয়াটা দেয় না। এই পৃষ্ঠাটা একটু তোলা হইলে আমাকে জানাও তো, তারপর আমি তোমাকে বাকিটা দেখাই দিচ্ছি, বিক্রিয়া সহকারে দেখাই দিচ্ছি। এই পৃষ্ঠাটা কি তোলা হয়েছে ভাই? ওকে, চলো আমরা তাহলে তোমাকে বিক্রিয়া সহ দেখাই, তাহলে তোমার আইডিয়া আরও ক্লিয়ার হবে। দেখো বলতেছি কি, তাহলে খেয়াল করে দেখো, এখানে তুমি কি নিছো, এখানে তুমি নিছো অ্যালকেন বা ইথেন, অক্সিজেন যোগ করতেছো, সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছ, তাহলে কি তৈরি হবে বলো তো? প্রথমটাতে কি প্রোডাক্ট তৈরি হবে? কপার আর যদি সিলভার আর যদি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, আমরা সবাই জানি সেখানে অ্যালকোহল তৈরি হবে। তাহলে কোন অ্যালকোহল তৈরি হবে? 2 কার্বনের অ্যালকোহল, অর্থাৎ CH3 CH2, তারপরে তোমার OH তৈরি হবে। আচ্ছা, এখানে কি তৈরি হবে বলো? সেম অ্যালকোহল তৈরি হবে, যেটা এটা 1 কার্বনের, তাহলে এটা 1 কার্বনের অ্যালকোহল তৈরি হবে, CH3OH তৈরি হবে। দেখো বুঝছো কিনা, CH3OH তৈরি হবে। আচ্ছা আসো, এটাতে কি তৈরি হবে? খেয়াল করে দেখো, এটাতে কি তৈরি হবে? সিলভার 2O। এটাতে তৈরি হবে কিনা দেখো, আমি তোমাকে বলছিলাম এখানে দেখো, সিলভার 2O থাকলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়, তাহলে এখানে আছে 2 কার্বন, তাহলে 2 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, অর্থাৎ CH3COOH। বাট এটা এত মনে রাখার দরকার নেই, মনে রাখবা কোনটা? মনে রাখবা তুমি হচ্ছে এইটা বেশি মনে রাখবা, এটা একটু হালকা দেখতে পারো। আর যদি MO2O3 দাও, তাহলে কি তৈরি হবে? অ্যালডিহাইড তৈরি হবে, অর্থাৎ দেখো এখানে CH4 আছে, তাহলে 1 কার্বনের অ্যালডিহাইড তৈরি হবে, তাহলে এটা মনে রাখবা HCHO। এগুলো এডমিশনে আসে, এগুলো HSC-তে আসে না, জাস্ট একটু দেখে রাখতে পারো। দেখো তো এই প্রথম 4টা কি সবাই বুঝতে পারছো? প্রথম 4টা কি সবাই বুঝতে পারছো? জায়োমন অক্সিজেন দিলেও হবে, বাট শুধু অক্সিজেন দাও, কোনো সমস্যা নেই। ওকে, জায়োমন অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে ডিফারেন্স কি? এই O2টা হচ্ছে যে নর্মাল O2, আর জায়োমন অক্সিজেন হচ্ছে মাত্র প্রস্তুত করছো যে অক্সিজেন, সেটা জায়োমন অক্সিজেন মানে হচ্ছে যেটা মাত্র প্রস্তুত করা হয়েছে, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাই। ওকে, যে দেখো এখানে কি তৈরি হবে, তাহলে দেখো এখানে কি তৈরি হয়েছে বলছিলাম, 3 ডিগ্রি অ্যালকেন থেকে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকেন, তাহলে জাস্ট এখানে কি তৈরি হবে দেখো, এখানে 3 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ CH3C, এখানে OH আসবে, এখানে CH3 আর এখানে CH3, ডেফিনেটলি এখানে অক্সিজেন যোগ করতে হবে। বুঝছো এটা? তাহলে এই পৃষ্ঠাটা তোলা হইলে একটু আমাকে জানাও, কোনো জায়গায় না বুঝলে আমাকে বলো। মাত্র প্রস্তুত করছে, এটা মানে হচ্ছে ধরো মানে কোনো একটা কিছুর মাধ্যমে অক্সিজেনকে সংগ্রহ করা হয়েছে, বা একদম সদ্য প্রস্তুতকৃত আর কি, মানে কোনো এলিমেন্টকে তুমি আর নিজে হাতে তৈরি করতে পারবা না, সৃষ্টি করতে পারবা না, এলিমেন্টগুলো সবগুলোই পৃথিবীতে আছে, জাস্ট একটা থেকে আরেকটাতে তুমি পরিণত করতে পারবা। চলো নেক্সটে যাই আসো। নেক্সটে হচ্ছে একটা বিক্রিয়া আছে আমাদের অ্যালকেনের, সমানুকরণ বিক্রিয়া জিনিসটা কি দেখো, সমানুকরণ বিক্রিয়াতে আমরা প্রভাবক হিসেবে কাকে রাখি? AlCl3 + HCl। এটা খুব মনে রাখবা, সমানুকরণ বিক্রিয়াতে আমরা প্রভাবক হিসেবে কাকে রাখতে পারি? AlCl3 এবং HCl, যে মিশ্রণ সেটা। এটা কাজ কি করে? এটা শাখা শিকল তৈরি করে, অর্থাৎ শাখা শিকল বলতে কি দেখো তো, এটা কয় কার্বনের অ্যালকেন? 4 কার্বনের প্রোডাক্টই তৈরি করবে, বাট একটা শাখা তৈরি হয়ে যাবে, একটা শাখা তৈরি হয়ে যাবে, অর্থাৎ দেখা যাবে এরকম একটা দেখো শাখা তৈরি হয়ে যাবে। এই যে AlCl, এটা মোটামুটি উচ্চ তাপমাত্রাতেই ঘটে, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে? 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। তার মানে সমানুকরণ বিক্রিয়াতে কি হয়? সমানুকরণ বিক্রিয়াতে এইটার যেই পরিমাণ এলিমেন্ট আছে সেম জিনিসই তৈরি হয়, বাট একটা এক্সট্রা করে কি তৈরি হচ্ছে দেখো, এখানে এক্সট্রা করে এখানে শাখা তৈরি হচ্ছে, আর কিছুই না। যেমন দেখো এখানে অলরেডি একটা শাখা তৈরি হওয়া আছে, তাহলে এর পাশে আরেকটা কি তৈরি হবে? আরেকটা শাখা তৈরি হবে, অর্থাৎ এখানে যেটা হবে, এই যে দেখো CH3CH, এটাতে একটা শাখা তৈরি হওয়া আছেই, দেখা যাবে তখন আরেকটাতেও এরকম শাখা তৈরি হয়ে যাবে। টোটাল এখানে কার্বন কয়টা? 3টা 4টা 5টা 6টা, এখানেও 6টা থাকবে, 1 2 3 4 5 6।
এখন নতুন করে একটা শাখা তৈরি হয়েছে। তাহলে এই যে আমাদের আছে যেখানে, এই যে খেয়াল করে দেখো সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়াতে আমরা LCl3 প্লাস HCl ইউজ করি, এখানে কি তৈরি হয়, এখানে একটা করে শাখা তৈরি হয়। তাহলে এইটা একটু মনে রাখবা যে এইটা, এই বিশেষ করে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এটা কি তৈরি করে, একটা শাখা তৈরি করে। এটা কি বোঝা গেছে ভাই? ভাই লাস্টেরটা আরেকবার, কোনটা? এটা, এই লাস্টের কথা বলতেছো প্রিয়ম? তুমি কি এই লাস্টের কথা বলতেছো না আগেরটা কথা বলতেছো? আচ্ছা আগেরটা দেখাই দিই, আগেরটা যদি আরেকবার দেখাই, তোমাকে সামারি করলাম আমি। যদি তুমি এই প্রভাবকগুলো ইউজ করো তাহলে অ্যালকোহল তৈরি হবে, যদি এই প্রভাবকগুলো ইউজ করো তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, এই প্রভাবকগুলো ইউজ করলে অ্যালডিহাইড তৈরি হবে, আর এই প্রভাবকটা ইউজ করলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এখানের মধ্যে সবগুলো পড়ার দরকার নাই, শুধু প্রথমটা আর শেষটা পড়ো, মাঝখানে দুটো বাদ দিলেও চলবে। এই 3 নাম্বারটা একবার রিডিং দিও, আর কিছু না। তো এখানে দেখালাম যে এই প্রোডাক্টগুলো থাকলে অ্যালকোহল তৈরি হচ্ছে, এটা থাকলে মানে যত কার্বনের তত কার্বনের অ্যালকোহল এরকম। আবার এটা থাকলে কার্বক্সিলিক অ্যাসিড, এটা থাকলে অ্যালডিহাইড, আর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি 3 ডিগ্রি অ্যালকেন থাকে। 3 ডিগ্রি অ্যালকেন বলতে কি বোঝাচ্ছি এখানে, যে দেখো এখানে বোঝাচ্ছি এখানে এরকম যে এই কার্বনটার সাথে দেখো 3টা কার্বন কানেক্টেড, একটা কার্বন এখানে কানেক্টেড, একটা কার্বন এখানে কানেক্টেড, একটা কার্বন এখানে কানেক্টেড। এই ক্ষেত্রে জাস্ট একটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, বুঝছো? আচ্ছা, আর এটা তো বললাম সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়াতে এই প্রভাবকটা ইউজ করা হয় আর এক্সট্রা করে একটা করে শাখা তৈরি হয়। FB-তে লাইভ হচ্ছে, তো ফেসবুকে লাইভ হচ্ছে, ফেসবুকে এই যে আমার এখানে মোবাইল রাখছি দেখো, ফেসবুকে লাইভ হচ্ছে, এখানে দেখো ফেসবুকে লাইভ হচ্ছে, তো ফেসবুকে লাইভ হচ্ছে। একটু তাহলে এই পৃষ্ঠাটা তোলা হলে আমাকে জানিও, তাহলে আমরা নেক্সট পেজে চলে যাব। এই পৃষ্ঠাটা তোলা হলে আমাকে জানিও। দেখো এইচএসসিতে কি আসবে সেটা আমি তোমাদেরকে জানাই দিব, বাট এগুলো যেগুলো আমরা পড়তেছি এগুলো বেশিরভাগ হচ্ছে MCQ আর হচ্ছে এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এইচএসসিতে উডস বিক্রিয়া ওগুলো আসে। তাহলে এখন আমরা আলোচনা করব ক্র্যাকিং বা পাইরোলাইসিস বিক্রিয়া। ক্র্যাকিং বা পাইরোলাইসিস বিক্রিয়াতে কি হয়, এই বিক্রিয়াতে আমরা বাতাসের অনুপস্থিতিতে আমরা তাপ দিই। আগে যে বিক্রিয়াগুলোতে আমরা তাপ দিছি সেখানে বাতাস থাকা না থাকা কোনো ম্যাটার করে নাই, বাট ক্র্যাকিং বা পাইরোলাইসিস বিক্রিয়াতে আমরা যেটা করি, আমরা বাতাসের অনুপস্থিতিতে তাপ দিই। নর্মালি আমরা 600 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে থাকি ক্র্যাকিং বা পাইরোলাইসিস করার সময়। আচ্ছা দেখো হয় কি, এখানে তুমি ধরো একটা অ্যালকেনকে নিছো, একটা বড় অ্যালকেন নিছো, এই অ্যালকেনটা একটা বড় অ্যালকেন বা যে কোনো অ্যালকেন হইতে পারে, কেমন? এটাকে তুমি যদি ক্র্যাকিং বা পাইরোলাইসিস করো, অর্থাৎ যদি তুমি তাপ দাও, দেখা যাবে এখানে অ্যালকিন তৈরি হয়। কি তৈরি হয়? এখানে অ্যালকিন তৈরি হয়। এর সাথে ছোট অ্যালকেন প্লাস হাইড্রোজেন। আর জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি, তুমি যদি ক্র্যাকিং বা পাইরোলাইসিস করো তাহলে মাস্ট বি অ্যালকিন তৈরি হবে। একটা অ্যালকেনকে তুমি যদি কি করো ক্র্যাকিং বা পাইরোলাইসিস করো, তাহলে মাস্ট বি সেখানে অ্যালকিন তৈরি হবে। আর এই যে জিনিসটা ছোট অ্যালকেন বা হাইড্রোজেন, এটা তৈরি হতেও পারে নাও হতে পারে। তাহলে জিনিসটা মনে রাখা, এটা কি হতে পারে, এটা তৈরি হতেও পারে নাও পারে। আমি বুঝাই দিচ্ছি জিনিসটা, টেনশন নিও না। দেখো বললাম যদি অ্যালকেনকে নিই আর তাকে যদি ক্র্যাকিং বা পাইরোলাইসিস করা হয়, ক্র্যাকিং পাইরোলাইসিস কিভাবে করে, জাস্ট সিম্পল বাতাসের অনুপস্থিতিতে তাপ দে আর কিচ্ছু না। সিম্পল বাতাসের অনুপস্থিতিতে তাপ দে আর কিচ্ছু না, দিলে কি তৈরি হয়, এই যে অ্যালকেনটা একটা অ্যালকিনে পরিণত হয়। আর এর পাশাপাশি এখানে ছোট অ্যালকেন তৈরিও হতে পারে, হাইড্রোজেন তৈরিও হতে পারে, নাও হতে পারে। আচ্ছা একটা জিনিস বলি, আমি তো তোমাকে নোট করার সময় দিচ্ছি, বাট এমন হতে পারে তুমি নোটে হয়তো এই পৃষ্ঠা নোট করার সময় সব তুলতে পারো নাই, সো আমি তো তোমাকে PDF দিয়ে দিব, তখন তুমি বাকিটা তুলে নিও ক্লাসের পরে, কেমন? ওকে দেখো, আচ্ছা একটা জিনিস দেখো তো, এটা তাহলে কি একটা, এটা হচ্ছে আমার 6 কার্বনের একটা অ্যালকেন। এখন যদি আমি এটাকে তাপ দিই তাহলে কয় কার্বনের অ্যালকিন তৈরি হতে পারে ফার্স্টে বলো তো? যদি আমি এখানে একটা তাপ দিই তাহলে এটা কয় কার্বনের অ্যালকিন তৈরি হতে পারে? কয় কার্বনের অ্যালকিন তৈরি হতে পারে? দেখো খেয়াল করে দেখো, 6 কার্বনের আমি অ্যালকেন নিছি, তাহলে এমন হতে পারে একটা 6 কার্বনের অ্যালকিন তৈরি হতে পারে। তাহলে এটা 6 কার্বনের অ্যালকিনের সংকেত হচ্ছে C6H12। তাহলে আর কি বাকি আছে বলো তো? যদি একটা 6 কার্বনের অ্যালকেনকে নাও, যদি তুমি এটাকে ক্র্যাকিং বা পাইরোলাইসিস করো, তাহলে সেখানে 6 কার্বনের অ্যালকিন তৈরি হতে পারে। তাহলে আর কি বাকি আছে? আর বাকি আছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনকে এখানে দেখাই দাও। আমি তো তোমাকে বললাম এই বিক্রিয়াতে অ্যালকেন এটা মাস্ট তৈরি হবে, সরি অ্যালকিন কি হবে? অ্যালকিন মাস্ট তৈরি হবে, অ্যালকিনটা মাস্ট তৈরি হবে। এখন অ্যালকিন তৈরি করার পরে
অ্যালকেন বা হাইড্রোজেন তৈরি হইতেও পারে, নাও হইতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, এমন হইতে পারে না তুমি এখানে, কথার কথা, তুমি এখানে ধরো 4 কার্বনের একটা অ্যালকিন তৈরি করছো। কি তৈরি করছো এখানে? 4 কার্বনের একটা অ্যালকিন তৈরি করছো। তাহলে আর কি বাকি আছে এখানে বলো তো? 4 কার্বনের যদি একটা অ্যালকিন তৈরি করো, তাহলে আর কি বাকি আছে? আর কয়টা কার্বন বাকি আছে এখানে? আর কার্বন বাকি আছে দুইটা। তাহলে কি একটা অ্যালকেন তৈরি করে ফেলো। তাহলে এখানে C2H6 তৈরি করে ফেলো। দেখো তো মিলে গেছে কিনা জিনিসটা, দেখো তো এখানে মিলে গেছে কিনা জিনিসটা। হ্যাঁ, আবার এমন হইতে পারে, দেখো ধরো তুমি যদি এখানে একটা 5 কার্বনের তৈরি করতা, কথার কথা, ধরো তুমি যদি এখানে একটা C5H10 তৈরি করতা, তাহলে আর কি বাকি আছে? আর একটা কার্বন বাকি আছে, 4টা হাইড্রোজেন বাকি আছে, তাহলে একটা CH4 তৈরি হতে পারতো। তাহলে এরকম করে মাল্টিপল প্রোডাক্ট তোমার এখানে তৈরি হইতে পারে, অনেকগুলো প্রোডাক্ট তোমার এখানে কি হইতে পারে? তৈরি হইতে পারে। তাহলে এটাই হচ্ছে ক্র্যাকিং বা প্যারোলাইসিস, মানে মূল পয়েন্ট হচ্ছে এটা, অ্যালকিন তৈরি হইতেই হবে। এখন অ্যালকিনের পাশাপাশি অ্যালকেন বা হাইড্রোজেন থাকতেও পারে, নাও থাকতে পারে। মেন জিনিস হচ্ছে এটা, ক্র্যাকিং বা প্যারোলাইসিসে অ্যালকিন তৈরি হবে মাস্ট। এখন অ্যালকিন তৈরি হয়, অ্যালকেন ও হাইড্রোজেন দুইটা একসাথে হবে না? হ্যাঁ, হইতেও পারে। যদি এমন করতে চাও, মানে এই জিনিসটাকে তুমি কি করতে পারো, এটা CH4 দিয়ে প্লাস এই ক্ষেত্রে কি হবে? CH4 দিয়ে না, তখন অন্য কিছু তৈরি করতে হবে, মানে এটা দিয়ে করা যাবে না। যদি তুমি CH4 দাও, অথবা তুমি এমনও করতে পারতা, দেখো তুমি এমনও করতে পারতা, মানে এখানে তো এরকম লিখছি না, বা এরকম লিখতে পারতা, দেখো, বা C4H8 প্লাস C2H4 প্লাস H2, এটাও লিখতে পারতাম। মানে ব্যাপারটা বুঝো, যতভাবে বিন্যস্ত করা যায়, একটা এটাকে করলে একটা প্রোডাক্ট এইটা প্লাস এটা হইতে পারে, বা C4H8 C2H4 প্লাস H2 হইতে পারে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝা গেছে জিনিসটা? দেখো আমি তোমাকে যেটা বললাম, দেখো, মাস্ট বি অ্যালকিন তৈরি হইতে হবে, মাস্ট বি ক্র্যাকিং বা প্যারালাইসিসে অ্যালকিন তৈরি হইতে হয়। এর পাশাপাশি অ্যালকেন আর হাইড্রোজেন দুইটা একসাথেও তৈরি হইতে পারে, অথবা এমন হইতে পারে অ্যালকেন তৈরি হয়েছে হাইড্রোজেন তৈরি হয় নাই, অথবা এমন হইতে পারে হাইড্রোজেন তৈরি হয়েছে অ্যালকেন তৈরি হয় নাই, আবার অ্যালকেন হাইড্রোজেন দুইটা একসাথেও তৈরি হইতে পারে। বুঝছো? অনেক কিছু হইতে পারে আর কি। মানে এই ক্র্যাকিং বা প্যারালাইসিসের যেটা মেইন পয়েন্ট, এখান থেকে ছোট অ্যালকিন পাওয়া যায়, এখান থেকে কি পাওয়া যাবে? ছোট অ্যালকিন পাওয়া যাবে। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কোথায় করা হয়? বাতাসের অনুপস্থিতিতে করা হয়। এই পৃষ্ঠাটা তাহলে তোলা হইলে আমাকে জানে। আর্কাইভ থেকে পরিদর্শন করলে ফুল কমপ্লিট হবে, বাট আর্কাইভে তো এটা 25 মিনিট দেওয়া ছিল, তো ওইখানে তোমার হচ্ছে ওই লাস্টের ব্যাটারির পার্টটা নাই। হ্যাঁ, ওই জন্য 2 নাম্বারটা আরেকবার বলবো। 2 নাম্বারটা দেখো, বললাম যে তুমি C6H4 নিছো, নেওয়ার পরে তুমি এটাকে ভাঙবা, তাহলে তোমার এখানে ছোট অ্যালকিন তৈরি হবে। তাহলে একটা জিনিস হতে পারে এরকম, যে C4H8 তুমি একটা অ্যালকিন পাইলা, বাকিটা তুমি অ্যালকেন দিয়ে দাও C2H6, বা তুমি চাইলে অন্যভাবে লিখতে পারতা, C4H8 দিলা, C2H4 দিলা, H2 দিলা, মানে মাল্টিপল অ্যালকিনও তৈরি হতে পারে, মাল্টিপল অ্যালকিনও তৈরি হতে পারে। ঠিক আছে, মাল্টিপল অ্যালকিনও তৈরি হতে পারে। ওকে, তাহলে চলো আমরা নেক্সট চলে যাই। আসো দেখো, এখন আমরা আলোচনা করব অ্যালকেনের শনাক্তকরণ বিক্রিয়া। অ্যালকেনকে আমরা কিভাবে শনাক্ত করি? দেখো, অ্যালকেন কয় প্রকারের হইতে পারে? অ্যালকেন আমরা জানি অ্যালকেনের 3 ধরনের ভৌত অবস্থা থাকতে পারে। অ্যালকেনের গ্যাসীয় অবস্থা থাকতে পারে, অ্যালকেন তরল হইতে পারে, অ্যালকেন কঠিন হইতে পারে। মনে আছে যে কত কার্বন থেকে কত কার্বন হলে গ্যাসীয় হয়, কত কার্বন থেকে কত কার্বন হলে তরল হয়, বা কত কার্বন থেকে কত কার্বন হলে কঠিন হয়ে থাকে। তো বিভিন্ন ধরনের অ্যালকেন কিন্তু হইতে পারে। যেই ধরনের অ্যালকেনই হোক, মানে অ্যালকেনের ভৌত অবস্থা যাই হোক, তুমি যদি এটাকে ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাও, তাহলে সে কোনো বিক্রিয়া দিবে না। তাহলে এখানে কি তৈরি করবে? নো রিয়াকশন। অর্থাৎ তুমি কিভাবে অ্যালকেন শনাক্তকরণ করবা? অ্যালকেন শনাক্তকরণ করার অপশন হচ্ছে, তুমি কি করো, একটা পাত্রের মধ্যে তুমি অ্যালকেন যে কোনো একটা স্যাম্পল নাও, তুমি যদি চেক করতে চাও সেটা অ্যালকেন কিনা, তুমি সেখানে সালফিউরিক অ্যাসিড ঢালো, দেখবে এখানে কোনো রিয়াকশন হচ্ছে না। তো রিয়াকশন যদি না হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা অ্যালকেন হবে। তাহলে অ্যালকেন কোনো অবস্থাতেই কি করে না, অ্যালকেন কোনো অবস্থাতেই ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। সালফিউরিক অ্যাসিড 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে ঘন সালফিউরিক অ্যাসিড, এটাকে এভাবে লেখা হয় যে H2SO4 কনসেন্ট্রেট CONC ডট। আবার যদি হালকা সালফিউরিক অ্যাসিড, এটাকে এভাবে লেখা হয় H2SO4 ডাইলিউট বা DIL ডট, DIL ডট। 2 ভাবে প্রকাশ করা যায়। বুঝছো? এটা 2 ভাবে প্রকাশ করা যায়। তাহলে এটা একটু তোলা হইলে আমাকে জানো।
এটা তোলা হইলে তাহলে আমাকে জানাও একটু, আর দু একজন জানাও। নীতি তুলছো, থ্যাংক ইউ। আদিপ থ্যাংক ইউ তুলছো। চলো আমরা নেক্সটে চলে যাই, আসো। হ্যাঁ, বইয়ের সাথে তুমি মিলাইতে পারবা না, কারণ বইয়ে কি করে জানো, বইয়ে যেটা করছে জৈব রসায়ন পড়ানোর সময় ওলট পালট করে পড়াইছে। আমরা যেমন অ্যালকেন পড়ানো মানে অ্যালকেনের এ টু জেড সব শেষ করা, বইয়ে ওইটা করে নেই। কনসেন্ট্রেট কি হয়েছে, কনসেন্ট্রেট মানে হচ্ছে ঘন, কনসেন্ট্রেশন মানে হচ্ছে, কনসেন্ট্রেট মানে কি বলো ঘন। যদি কখনো এরকম থাকে যে H2SO4 পাশে যদি কনসেন্ট্রেট CONC ডট লেখা থাকে, তাহলে এটা দ্বারা বুঝবে এটা ঘন সালফিউরিক অ্যাসিড বোঝাচ্ছে। আর যদি ডাইলিউট লেখা থাকে তার মানে বুঝবে এটা লঘু সালফিউরিক অ্যাসিড বা হালকা সালফিউরিক অ্যাসিড বোঝাচ্ছে। বলো তো এটার আনসার কী হবে? উচ্চতর অ্যালকেন প্রস্তুত করার পদ্ধতি কোনটা? আমাদের অ্যালকেন পড়া শেষ, আমরা এখন জাস্ট কয়েকটা প্র্যাকটিস প্রবলেম সলভ করবো, এরপর হচ্ছে আমরা অ্যালকেনে চলে যাবো। অ্যালকিন, উচ্চতর অ্যালকেন, উচ্চতর অ্যালকেন। তুমি উচ্চতর অ্যালকেন মানে বেশি কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করবা। এটার প্রস্তুত করার পদ্ধতি হচ্ছে কোপ সংশ্লেষণ। ঠিক আছে, কী পদ্ধতি করে তৈরি করতে পারবা? কোপ সংশ্লেষণে তৈরি করতে পারবা। তারপর সোডিয়াম অ্যাসিডেটের জলীয় দ্রবণে, সোডিয়াম অ্যাসিডেট তুমি যদি জলীয় দ্রবণ নাও, দেখো সোডিয়াম অ্যাসিডেট কোনটা? এই যে CH3COONA, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিডেট। এটা জলীয় দ্রবণে তুমি যদি ইলেকট্রোলাইসিস করো তাহলে কি তৈরি হয় বলো তো? ইলেকট্রোলাইসিস করা হলে আমরা এই জিনিসটাকে আর ধরতে বলছিলাম, তো এখানে কী তৈরি হয়েছিল? আর এবং আর, অর্থাৎ এখানে তৈরি হবে CH3 এবং CH3 তৈরি হবে, প্লাস এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতো অ্যানোডের মধ্যে, বাকিটা লিখলাম না। তাহলে এখানে কী তৈরি হবে? এখানে ইথেন তৈরি হবে। এই জায়গায় কী তৈরি হবে? এই জায়গায় ইথেন তৈরি হবে, বি নাম্বার, ইথেন। তারপর বলো তো এই বিক্রিয়ার জন্য কি প্রয়োজন? এই বিক্রিয়াটা করার জন্য এই যে দেখো ক্লোরিনেশন বিক্রিয়া, ক্লোরিনেশন বিক্রিয়া করতেছো, কি প্রয়োজন? আলো প্রয়োজন। কি প্রয়োজন? আলো প্রয়োজন, বুঝছো? নিচের বিক্রিয়াটি পূরণ করো। দেখো এখানে আমাকে দিছে কি CH4 প্লাস অক্সিজেন দিছে, তাহলে এখানে দুইটা গঠন হইতে পারে। তাহলে এখানে দুইটা গঠন হইতে পারে, দেখো সলিউশন দুইটা গঠন হইতে পারে। একটা হচ্ছে তুমি যদি সম্পূর্ণ জারণ করো, একটা হচ্ছে তুমি যদি কি করো? সম্পূর্ণ জারণ করো। সম্পূর্ণ জারণ করলে কি ঘটনা হবে? সম্পূর্ণ জারণ করলে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তৈরি হবে। অর্থাৎ বিক্রিয়াটা কীরকম হবে দেখো, এই যে CH4কে নিছো, কয়টা অক্সিজেন নিবা বলো তো? সম্পূর্ণ জারণের জন্য কয়টা অক্সিজেন নিবা? ওই যে X + Y/4, তাহলে X তো এখানে 1, Y হচ্ছে 4, তাহলে টোটাল আসবে 2 অক্সিজেন। তাহলে 2 অক্সিজেনকে নিবা, নেওয়ার পরে কী করবে? এখানে তাপ দিবা, নেওয়ার পরে এখানে তাপ দিবা। কারণ অ্যালকেনের সবগুলো বিক্রিয়াতে তাপ দেওয়ার দরকার হয়, কেন বলো তো? কারণ হচ্ছে অ্যালকেন প্যারাফিন থাকে, মানে তারা বিক্রিয়া করতে চায় না, এটাকে তাপ দিয়ে বিক্রিয়া করাইতে হয়। সেই জন্য এখানে কী তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর এখানে 2 মোল পানি তৈরি হবে, রাইট? 2 মোল পানি তৈরি হবে। আর তুমি যদি কি করতা? অসম্পূর্ণ জারণ করতা, অর্থাৎ প্রয়োজনীয় অক্সিজেন তুমি না দিতা। অর্থাৎ যদি কি করতে এখানে, ধরো তুমি এখানে কথার কথা অসম্পূর্ণ জারণ করবা, ধরো তুমি এখানে অসম্পূর্ণ জারণ করবা, তাহলে তুমি যেটা করবা, এখানে ধরো CH4 দিছো, ধরো তুমি এখানে শুধু সিঙ্গেল অক্সিজেন দিলা, মানে তাহলে এই ক্ষেত্রে তোমার কি তৈরি হবে? এই ক্ষেত্রে অলরেডি তোমাকে আমি বলছি এখানে কার্বন তৈরি হবে প্লাস 2 মোল পানি তৈরি হবে। দেখো বুঝছো কিনা? অসম্পূর্ণ জারণ করা হলে এটা তৈরি হইতো। ঠিক আছে, এটা বুঝতে পারছো সবাই? এটা কি তোলা হয়েছে? আমরা কি নেক্সটে যাবো? ওকে, আমি তো তোমাকে দাগাই দিচ্ছি যে কোনটা বেশি পড়তে হবে, কোনটা কম পড়তে হবে। যেগুলো মোটামুটি আমি পড়াই দিচ্ছি, ওগুলো ভালো করে পড়বা, তাইলেই তোমার একাডেমিক এডমিশন সব কভার হয়ে যাবে। তাহলে এইটা তোমরা নিজেরা পারবা না বাসায়, এই জিনিসটা আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, কেমন? এটা তাহলে তোমরা বাসায় ট্রাই করবা। আমি তো আগেগুলো করে দিচ্ছি, এটা বাসায় ট্রাই করবা। হ্যাঁ, ওকে। তারপর আসো, এবার আমরা আলোচনা করবো আমাদের অ্যালকিন নিয়ে। আমাদের অ্যালকেন পুরো পড়া শেষ, এখন আমরা আলোচনা করবো কি নিয়ে বলো তো? অ্যালকিন। অ্যালকিনে কি হয় বলো তো? অ্যালকিন, একটা অ্যালকিনের জেনারেল সংকেত কীরকম যদি আমরা দেখতে চাই? অ্যালকিনে যেটা হয়, আমরা ডাবল বন্ড থাকে, মানে আমি তোমাকে যদি দেখাই, এই যে দেখো, ধরো একটা অ্যালকিনের সংকেত তোমার আলোচনা করি আগে। আসলে অ্যালকিনে কী হবে দেখো, এই যে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, এরপর এখানে অন্য কিছু থাকতে পারে। ওকে, এই ডাবল বন্ড থাকলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে অ্যালকিন। অ্যালকিন কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? তোমরা সবাই জানো অ্যালকিন হচ্ছে কি? অসম্পৃক্ত হয়ে থাকে। অ্যালকিন হচ্ছে অ্যালকিনের যে কার্বন, এটা হচ্ছে অসম্পৃক্ত কার্বন। আচ্ছা, অ্যালকিনের কার্বনে যে কার্বনটা থাকে তার সংকরণ কি হয়? এর সংকরণ কি হয়ে থাকে? দেখো এখানে সিগমা বন্ধন কয়টা? 1টা 2টা 3টা, তাহলে এখানে সংকরণ হয়ে থাকে কিন্তু sp2 টাইপের। আচ্ছা, এরপরে এটা তো তোমরা সবাই জানো, আমরা এখানে আসবো পরে, বাট আগে আমরা চলো আগের আলোচনা করে আসি। দেখো এখানে বলতেছে এরকম যে সকল হাইড্রোকার্বন অণুর কার্বন শিকলে পাশাপাশি 2টি কার্বন পরমাণু একটি দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে,
তাদেরকে আমরা কি বলে থাকি? তাদেরকে আমরা বলে থাকি অ্যালকিন বলি। এখন অ্যালকিনের আরেকটা নাম কি জানো? অলিফিন। অ্যালকিনের আরেকটা নাম কি? অলিফিন। এখন অলিফিন কথাটা কোত্থেকে আসছে? অলিফিন এই কথাটা আসছে অলিফিয়েন্ট গ্যাস থেকে। অলিফিন এই কথাটা কোত্থেকে আসছে? অলিফিয়েন্ট গ্যাস থেকে। অলিফিয়েন্ট গ্যাস মানে কি? অয়েল ফর্মিং গ্যাস, মানে যে গ্যাসটা তেল উৎপাদন করে। তো এটাই মনে রাখবা। যেমন অ্যালকেন যেটা ছিল অ্যালকেন, অ্যালকেন যেটা ছিল অ্যালকেন, অ্যালকেনের অপর নাম কি ছিল? অ্যালকেনের অপর নাম ছিল প্যারাফিন বা আসক্তিহীন। আর অ্যালকিন যেটা আছে, অ্যালকিনের অপর নাম কি হয় বলো তো? অলিফিন অথবা অয়েল ফর্মিং গ্যাস। এটা এমসিকিউ থাকে মাঝে মাঝে, ঠিক আছে? আচ্ছা, যেমন যদি কয়েকটা অ্যালকিন দেখতে চাই, যেমন আমাকে বলো তো ইথিনের সংকেত কি হবে? আচ্ছা, ইথিনের সংকেত দরকার নেই। অ্যালকিনের সাধারণ সংকেত কি হয়? সাধারণ সংকেত, সাধারণ সংকেত বলতে পারবা অ্যালকিনের সাধারণ সংকেত কি হয়? অ্যালকিনের সাধারণ সংকেত হয়ে থাকে CnH2n। কিন্তু একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে এটা অ্যালকিনের তখনই সাধারণ সংকেত হবে যদি পুরা যৌগে একটা মাত্র ডাবল বন্ড থাকে। যদি কি হয়? যদি পুরো যৌগে একটি মাত্র ডাবল বন্ড থাকে, একটি মাত্র ডাবল বন্ড থাকে। মানে যদি তোমার একাধিক ডাবল বন্ড থাকে, সেই অ্যালকিনের কিন্তু সাধারণ সংকেত CnH2n হবে না। যদি একাধিক কি থাকে? ডাবল বন্ড থাকে, দুইয়ের বেশি, একের বেশি যদি ডাবল বন্ড থাকে, সেই অ্যালকিনের সাধারণ সংকেত কিন্তু কি হবে না? CnH2n হবে না। এটা মাথায় রাখবা। আচ্ছা, ধরো যদি একটা অ্যালকিন তার যদি দুইটা ডাবল বন্ড থাকে, তার যদি কি থাকে? দুইটা ডাবল বন্ড থাকে, তাহলে একটা তাকে বিশেষ নাম দেওয়া হয়। তখন তাকে বলা হয় অ্যালকা ডাইইন। কি বলা হয় এটাকে? এই অ্যালকিনটাকে কি বলা হয়? অ্যালকা ডাইইন। অ্যালকা ডাইইন নামে ডাকা হয়। মনে থাকবে? যদি অ্যালকিনে কি থাকে? দুইটা ডাবল বন্ড থাকে, সেই অ্যালকিনকে আমরা কি বলে থাকি? অ্যালকা ডাইইন। এটা মনে রাখবে একটু করে। তাহলে এগুলো একটা আমরা পড়লাম। দেখো এগুলো একটু তাহলে মনে রাখবা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, অ্যালকিনের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা। ধরো এখানে তুমি এরকম অ্যালকিন দিচ্ছ CH2CH, ধরো এখানে একটা কার্যকরী মূলক আছে Cl। এটাকে কি বলা যায়? কি বলে জানো? এটাকে কি বলে জানো? CH, ধরো কথার কথা যদি CH2CHCl থাকে, এটাকে কি বলে জানো? এটা একটা বিশেষ নাম আছে। এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। অর্থাৎ কার্যকরী মূলকটা যেই কার্বনে কানেক্টেড, তার সাথে যদি ডাবল বন্ড থাকে, সেটাকে বলা হয় ভিনাইল। কার্যকরী মূলক যেই কার্বনে কানেক্টেড, তার সাথে যদি কি থাকে? ডাবল বন্ড থাকে, তাকে কি বলা হয় বলো? তাকে বলা হয় ভিনাইল। তাহলে এই বিষয়টা একটু তোলা হইলে আমাকে জানিও, বা কোথাও যদি না বুঝো আমাকে জানিও। ডান এই জিনিসটা। দু একটা জিনিস অনেক সময় এটা আমরা ভুল করে ফেলি, মিসকনসেপশন থেকে আমরা মনে করি সব অ্যালকিনের সাধারণ সংকেত মনে CnH2n না। সব অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n না। শুধুমাত্র CnH2n কাদের? যদি সিঙ্গেল একটা ডাবল বন্ড থাকে। একাধিক ডাবল বন্ড থাকলে সেটা তোমার কি হবে না? CnH2n হবে না। ওকে, আমরা চলে আগের বিষয়ে চলে যাই। এখানে এগুলোটা তোমরা রিডিং করে নিবা। এইটা এত ইম্পর্টেন্ট না, এই নিচের দুইটা লাইন এত ইম্পর্টেন্ট না, এগুলো তুমি না পড়লেও চলবে। বাট আরেকটা জিনিস দেখাই, ইথিন যেটা আছে, ইথিনের আরেকটা নাম হচ্ছে ইথিলিন। ইথিনকে আমরা ইথিলিন নামেও ডেকে থাকি। আবার প্রোপিন, এটার আরেকটা নাম হচ্ছে প্রোপিলিন। এটাকে প্রোপিলিন নামেও ডাকা হয়। তাহলে এগুলো একটু মনে রাখবা যে ইথিন যেটা আছে, ইথিনকে আমরা কি নামে ডাকতে পারি? অনেক সময় দেখবে ইথিলিন বলে। ইথিনকে কি বলে? ইথিলিন বলে। আবার প্রোপিনকে কি বলে? প্রোপিলিন বলে। সো এই দুইটা নামও কিন্তু একটু পপুলার, তাই একটু জানা রাখলাম। তাহলে এটা মনে রাখবা, ইথিনের আরেকটা নাম হচ্ছে ইথিলিন, প্রোপিনের আরেকটা নাম হচ্ছে প্রোপিলিন। তাহলে আমরা নেক্সটে যাই। এগুলো তোলার দরকার নাই, এগুলো তুমি পরে তুলে নিও, একটু জায়গা খালি রাখো। আর এই নিচের দুইটা লাইন এত ইম্পর্টেন্ট না, শুধুমাত্র এই প্রথম 4টা লাইন লিখলেই হবে। ঠিক আছে? ওকে, আমরা নেক্সটে যাই। ভিনাইলটা ক্লিয়ার না? ভিনাইল আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ভিনাইল বললাম এরকম, যদি কি হয় তোমার এই যে কার্যকরী মূলক যেই কার্বনে থাকবে, সেই কার্বনে যদি ডাবল বন্ড থাকে, কার্যকরী মূলক যেই কার্বনে থাকবে সেই কার্বনে যদি ডাবল বন্ড থাকে, সেটাকে ভিনাইল বলা হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সটে যাই। দেখো এখন আলোচনা করবো আমরা
অ্যালকিনের স্টেবিলিটি নিয়ে, অর্থাৎ কোন অ্যালকিনটা বেশি স্টেবল হয়, মানে সে কম বিক্রিয়া করতে চায়। খেয়াল করে দেখো অ্যালকিনে কি হয়, অ্যালকিনে কিন্তু বলতে পারবা অ্যালকিন কোন ধরনের সংযোজন বিক্রিয়া দিবে, তোমাদেরকে পড়াইছিলাম, বলতে পারবা অ্যালকিন কোন ধরনের সংযোজন বিক্রিয়া দিবে, মনে আছে তোমাদের? অ্যালকিন কোন ধরনের সংযোজন বিক্রিয়া দিবে, ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? অ্যালকিন কোন ধরনের সংযোজন বিক্রিয়া দিবে? অ্যালকিন কিন্তু দিবে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, রাইট? কারণ কি হয়, এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রোফাইলটা এখানে আকর্ষিত মানে আকৃষ্ট হয়ে এখানে চলে আসতে চায়। বাট চিন্তা করে দেখো তো, ধরো কথার কথা দুইটা যৌগ দেখাচ্ছি, ধরো এখানে একটা হাইড্রোজেন দিলাম আর আরেকটা যৌগ আমরা এটা নিচ্ছি, দেখো আরেকটা যৌগ আমরা এটা নিচ্ছি। এটা হচ্ছে অ্যালকাইল মূলক। আচ্ছা বলো তো, হাইড্রোজেনের আকার বড় নাকি অ্যালকাইল মূলকের আকার বড়? কার আকার বড় হবে? হাইড্রোজেনের আকার বড় হবে নাকি অ্যালকাইল মূলকের আকার বড় হবে? অ্যালকাইল মূলকের আকার বড় হবে। তাহলে খেয়াল করে দেখো, এটা কিন্তু অনেক বড়, মানে যদিও এখানে ছোট দেখাচ্ছে, এটাও কিন্তু অনেক বড়, এটাও কিন্তু মানে ধরো আমি যদি আকারটাকে একটু বড় করে দেখি, এটা ধরা থাকে বিশাল, ধরা যায় এটা অনেক বিশাল, ধরা যায় এটা অনেক বিশাল, ঠিক আছে, বড় বড় অ্যালকাইল মূলকের আকার অনেক বড়। কথার কথা এমনি উদাহরণ দিয়ে তোমাকে দেখাচ্ছি, ধরো বড়, আর এগুলো হচ্ছে ছোট, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ছোট। তাহলে বলো তো কোন জায়গায় ইলেকট্রোফাইলটা সহজে এই ডাবল বন্ডের পাই বন্ধনকে অ্যাটাক করতে পারবে? খেয়াল করো, দুইটা উদাহরণ তোমাকে দেখাচ্ছি। দেখো এটাকে একটু আমি এই পাশে নিয়ে আসি, আমি ধরো এটাকে আমি একটাকে 1 নাম্বার ফিগার নাম দিচ্ছি, এটাকে ধরো আমি 1 নাম্বার ফিগার নাম দিচ্ছি, 1 নাম্বার ফিগার, এটাকে ধরো যাক আমি 2 নাম্বার ফিগার নাম দিচ্ছি। কোন ফিগারে একটা ধরো ইলেকট্রোফাইলকে আমি এখানে রাখছি, ইলেকট্রোফাইল, এটা হচ্ছে তোমার একটি ইলেকট্রোফাইল। কোন ক্ষেত্রে ইলেকট্রোফাইলটা সহজে অ্যাটাক করতে পারবে? 1 নাম্বার ফিগারে না, কারণ এখানে আকারটা ছোট, ফলে ইলেকট্রোফাইলটা সহজেই এসে কি করতে পারবে, এটাকে অ্যাটাক করতে পারবে। বাট এই জায়গায় ইলেকট্রোফাইল ঢুকার জায়গায় পাবে না, কারণ এখানে কি আছে, স্টেরিক বাধা আছে। তো এই কারণে মনে রাখবা, যেহেতু ইলেকট্রোফাইল যদি এখানে অ্যাটাক না করে, তাহলে এটা যেমন আছে ঠিক তেমনই থাকবে। তাহলে এটার স্টেবিলিটি কি বাড়বে না কমবে? তাহলে যেহেতু এটা যেমন আছে তেমনই থাকবে, তাহলে এটার স্টেবিলিটি কি হবে? এটার স্টেবিলিটি সর্বোচ্চ হবে, বুঝছো? এটার স্টেবিলিটি কি হবে? এটার স্টেবিলিটি সর্বোচ্চ হবে। আর এটার স্টেবিলিটি কি হবে? যেহেতু এটাকে অ্যাটাক করে দিবে, এটার স্টেবিলিটি কিন্তু কম থাকবে। তাই মনে রাখবা, অ্যালকাইল দ্বিবন্ধনে থাকা কার্বনগুলোর সাথে যত বেশি অ্যালকাইল মূলক থাকবে, সেই অ্যালকিন তত বেশি স্টেবল হয়। ক্লিয়ার? আমার দ্বিবন্ধনে থাকা কার্বনে যত বেশি অ্যালকাইল মূলক থাকবে, সেই অ্যালকিনটা তত বেশি কি হয়ে থাকে, স্টেবল হয়ে থাকে। তাহলে আমি যদি কয়েকটা চিত্র আঁকি এখানে দেখো, ধরো তাহলে সবচেয়ে বেশি স্টেবল অ্যালকিন কোনটা হবে? তাহলে আমি যদি স্টেবিলিটি অর্ডারটা লিখতে চাই, ধরো আমি যদি এখানে অ্যালকিনের কি লিখতে যাচ্ছি, এখন এখানে স্টেবিলিটি অর্ডার, মানে সবচেয়ে বেশি স্টেবল কোনটা, এগুলো পরীক্ষায় আসে, এগুলো পরীক্ষায় আসবে। সো এগুলো কিন্তু শিক্ষা ডিভিশনের জন্য ইম্পর্ট্যান্ট। দেখো যদি কি হয়, সবচেয়ে বেশি স্টেবল কোনটা হবে, এইটা, এই যে এটা সবচেয়ে বেশি স্টেবল হবে। এর থেকে স্টেবিলিটি কীভাবে কমাইতে পারো তুমি একটা অ্যালকাইল মূলক কমাই দাও, অর্থাৎ এমন করো যে ধরো 3টা অ্যালকাইল মূলক দাও, একটা হাইড্রোজেন দাও, 3টা অ্যালকাইল মূলক দাও, আর এখানে কি দাও, একটা হাইড্রোজেন দাও। ওকে, এর থেকে স্টেবিলিটি কম কোনটার হবে? 2টা অ্যালকাইল মূলক দাও, 2টা হাইড্রোজেন দাও, এর স্টেবিলিটি আরও কম হবে, কারণ আর যত কমাবা স্টেবিলিটি তত কমতে থাকবে, কারণ তত বেশি অ্যাটাক করা সহজ। বুঝছো? আচ্ছা, আরও স্টেবিলিটি তুমি কীভাবে কমাইতে পারো, বা এরকম মনে রাখলে আসলে চলবে। দেখো তো এতটুকু বোঝা গেছে কিনা, এতটুকু দেখো বুঝছো কিনা? তাহলে এটা এই 3টার মধ্যে আমি এখানে আলোচনা করতেছি, দেখো ঘটনা একটা, এই 3টার মধ্যে সবচেয়ে বেশি স্টেবল কোনটা? সবচেয়ে বেশি স্টেবল এটা, তারপর এটা। বুঝছো কিনা দেখো? ক্লিয়ার সবার এটা? ওকে, ভেরি গুড। ডিগ্রি দিয়ে বোঝানো যায় না, ডিগ্রি দিয়ে বুঝাইতে পারবা, বাট ডিগ্রি দিয়ে না বুঝায় তুমি হচ্ছে যে এখানে অ্যালকাইল মূলক দিয়ে মনে রাখো। আচ্ছা দেখো সেকেন্ড আরেকটা দেখাই, দেখো। আচ্ছা বলতে পারবা এটা কি সিস না ট্রান্স? এই স্ট্রাকচারটা বলতে পারবা?
এটা কি সিস না ট্রান্স বলতে পারবে স্ট্রাকচারটা? এটা কি সিস নাকি ট্রান্স? এটা কি সিস নাকি ট্রান্স হবে? এটা কিন্তু সিস হবে, তাই না? এটা কি সিস না ট্রান্স? সিস নাকি ট্রান্স? এটা নাকি সিস হবে নাকি ট্রান্স হবে? এটা কিছুই না, এটা কিছুই না। এটা সিসও না, এটা ট্রান্সও না। এটা তো জ্যামিতিক সমানুতা দেখাবে না। কারণ কেন? কারণ দ্বিবন্ধনে যে কার্বন আছে, আমিও বলছি তোমাদের ইচ্ছা করে সিস, একই কার্বনে দুইটা আর, এটা জীবনে সিস ট্রান্স দেখাবে না। এটা সিসও না, এটা ট্রান্সও না। এটা তো জ্যামিতিক সমানুতাই দেখাবে না। বুঝছো? এই সমানতা পড়ছো তোমরা? এই সমানতা পড়লা, একটা সিস ট্রান্স পারতেছো না। জাস্ট মজা করলাম। আমি থাকলে, তোমার জায়গায় থাকলে আমিও ভুল করতাম। কেমন? আমি তোমার জায়গায় থাকলে আমিও ভুল করতাম। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, চলো এবার দেখাই আসো। তাহলে এবার একটা জিনিস চলো দেখি যে সিস আর ট্রান্সের মধ্যে কোনটা বেশি হবে। দেখো, ধরো এখানে এরকম দিলাম, কার্বন কার্বন ডাবল বন্ড দিলাম। ধর এখানে দুইটা স্ট্রাকচার রাখতেছি। ধর একটা আর এখানে দিচ্ছি, একটা আর এখানে দিচ্ছি, একটা এইচ এখানে, একটা এইচ এখানে। ওকে, আর এটা এটা দেখো, এটাকে ট্রান্স। আরেকটা এখন দেখবো আমরা সিস। সিসে কী হবে? আর এখানে দাও, আর এখানে দাও, এইচ এখানে দাও, এইচ এখানে দাও। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে আমার কাছে এখানে, এটা হচ্ছে আমার ট্রান্স, আর এটা হচ্ছে আমার কাছে সিস। বলতে পারবা এই দুইটার মধ্যে কোনটার স্টেবিলিটি বেশি হবে, কোনটার স্টেবিলিটি কম হবে? এটা তোমাদেরকে সিস ট্রান্সের পার্থক্য পড়ানোর সময় পড়ানোর কথা। এই সিস আর ট্রান্সের মধ্যে কোনটা বেশি হবে, কোনটা কম হবে? সিস আর ট্রান্সের মধ্যে কোনটা বেশি হবে, কোনটা কম হবে? সিস আর ট্রান্সের মধ্যে চলো দেখি, আসো খেয়াল করে দেখো। এখানে এটাও অ্যালকাইলমূলক, এটাও অ্যালকাইলমূলক, সমধর্মী। সমধর্মী জিনিস একটু পরস্পরকে বিকর্ষণ করতে চায়। তো আলটিমেটলি বলতে পারো, অথবা এভাবেও চিন্তা করতে পারো, আমি আরেকটু উপায় আছে দেখো, এভাবেও চিন্তা করতে পারো, এটাও বড়, এইটাও বড়। বুঝছো? দুইটাই কি বড়? তো এখানে দুইটাই বড়, আবার এদিকে পুরা ফাঁকা। তো এদিকে অ্যাটাক করাটা সহজ, অ্যাটাক মানে আলটিমেট জায়গাটা বেশি এখানে। দুইভাবে চিন্তা করতে পারো, দুইভাবে চিন্তা করতে পারো। একটা হচ্ছে কি, মানে এটা যেহেতু সেম টাইপের জিনিস পাশাপাশি, তাই বিকর্ষণ বেশি হবে। বিকর্ষণ বেশি হলে কী হবে? বিকর্ষণ বেশি হলে এখানে মানে এটা আলটিমেটলি স্টেবল হচ্ছে না যৌগটা। অথবা এভাবে চিন্তা করতে পারো, এটা বড়, এটাও বড়, উপরে অ্যাটাক করার কোনো চান্স নাই, বাট এটা পুরোটাই ফাঁকা, এখানে অ্যাটাক করাটা সহজ। তাহলে এই জন্য এটার স্টেবিলিটি কম হবে। বাট এখানে কী হয়েছে? এখানে এটাও বড়, এটাও বড়, আলটিমেটলি নেট জায়গাটা কিন্তু ছোট, ফলে এটার স্টেবিলিটি বেশি হবে। ফলে এটার স্টেবিলিটি কী হবে? এটার স্টেবিলিটি বেশি হবে। বুঝছো এটার স্টেবিলিটি কেন বেশি হবে? দেখো, যদিও এটা এখানে কার পড়া না, তারপর দেখাচ্ছি। দেখো, খেয়াল করো, এটাও বড়, এটাও বড়, আলটিমেটলি নেট জায়গাটা কিন্তু ছোট হয়ে গেছে অ্যাটাক করার জন্য। বাট এখানে যেটা হয়েছে, এটা বড়, এটা বড়, ঠিক আছে, বাট এই জায়গাটা কিন্তু পুরোটাই ফাঁকা, ফলে এখানে সহজে অ্যাটাক করতে পারবে। তার মানে এটা কিন্তু আর স্টেবল থাকতেছে না, এটা অ্যাটাক প্রাপ্ত হয়ে যাচ্ছে, বা এটাকে অ্যাটাক করে অন্য জায়গায় কনভার্ট করে ফেলবে। এটা হচ্ছে কাহিনী। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা নেক্সটে চলে যাই, আসো নেক্সটে যাই। সমস্যা নেই, আগের পরে ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক না? তুমি আগের পরে ভুলে যাবা, আবার রিভিশন দিবা, আবার পড়বা, মনে পড়বে। আমরা এখন আলোচনা করবো অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়াগুলো আলোচনা করব। প্রথমে এই ডেফিনেশনটা একবার রিডিং দাও তোমরা, আমি এরপর বুঝাই দিচ্ছি। ডেফিনেশনটা একবার রিডিং দাও। আমরা এখন পড়বো অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকিন তৈরি করব। এক নম্বরের লাস্টটা সিস হবে না? না, এক নম্বরের লাস্টে সিস হবে না তো ভাই। দেখো, এক নম্বরের লাস্টে সিস কেমনে হবে? সিস হওয়ার জন্য তো এই আরকে পাশাপাশি হইতে হয়। ডাবল বন্ডে থাকা যে কার্বন, এর মধ্যে যদি দুইটাই সেম আর হয়, তাহলে এটা কিন্তু জ্যামিতিক সমানতা দেখাবে না। তো এটাকে তো সিস ট্রান্স তুমি বলতে পারবা না, তাই না? চলো আলোচনা করি। প্রথমে আলোচনা করি, আসো, নিরোধন বিক্রিয়া কাকে বলে? নিরোধন বিক্রিয়া, নিরোধন বিক্রিয়া হচ্ছে এমন যদি হয় কোনো একটা বিক্রিয়াতে একটা যৌগ থেকে যদি পানি বের হয়ে যায়, একটা যৌগ থেকে যদি কি বের হয়ে যায়? পানি বের হয়ে যায়, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলে থাকি নিরোধন বিক্রিয়া। তাহলে নিরোধন বিক্রিয়া কি হয়? যে বিক্রিয়ায় কোনো মৌল থেকে, কোনো যৌগ থেকে পানি অপসারিত হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি নিরোধন বিক্রিয়া। তাহলে নিরোধন বিক্রিয়ার ডেফিনেশন কি? যেই বিক্রিয়ায় কোনো একটা যৌগ থেকে কি বের হয়ে যাবে? পানি বের হয়ে যাবে, তাকে আমরা বলি নিরোধন বিক্রিয়া। এখন নিরোধন বিক্রিয়াটা যারা করায়, যারা নিরোধন বিক্রিয়া করায়, অর্থাৎ যারা যৌগ থেকে পানিকে বের করায়, তাদেরকে আমরা বলে থাকি নিরোধক।
তাহলে নিরোধন বিক্রিয়া যা দিয়ে সম্পন্ন করা হয় তারা হচ্ছে নিরোধক। কিছু কমন নিরোধক আছে, যেমন সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম অক্সাইড, H3PO4 এরা। তাহলে নিরোধন বিক্রিয়া জিনিসটা কি? তার নিরোধন বিক্রিয়া দেখছো মানে কি হবে, এখানে যৌগ থেকে পানি অপসারিত হবে। আর নিরোধক জিনিসটা কি? নিরোধক মানে হচ্ছে যে নিরোধন বিক্রিয়া থেকে নিরোধন বিক্রিয়ায় যৌগ থেকে পানি অপসারণ করে, সেটাই কি হবে? সেটাই হবে নিরোধক। বেসিক নিরোধক হচ্ছে এরা, মূলত এরাও নিরোধক। কিভাবে কাজ করে আমি তোমাকে বলি। দেখো, তুমি যদি এখানে একটা কি নাও, ধরো তুমি এখানে একটা অ্যালকোহল নিছো, ধরো তুমি কি করছো, এখানে একটা অ্যালকোহল নিছো, এই যে এটা একটা অ্যালকোহল। তাহলে এখান থেকে তুমি একটা পানি অপসারণ করবা, এখান থেকে একটা কি অপসারণ করবা? একটা পানি অপসারণ করবা। বলতে পারবা পানিটা কীভাবে অপসারণ করবা? একটা পানি অপসারিত হওয়ার জন্য OH লাগবে, একটা পানি অপসারিত হওয়ার জন্য OH লাগবে, এর পাশাপাশি একটা হাইড্রোজেন লাগবে না? এখন হাইড্রোজেনটা কি সে এই কার্বন থেকে নিবে OH-টা? দেখো জিনিসটা বুঝো, সবসময় মনে রাখবা যে কোনো অপসারণ বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়াগুলা আলফা বিটা কার্বন থেকে হয়। মনে রাখবা, কি বলতো? মনে রাখবা অপসারণ বিক্রিয়া কোত্থেকে হয়? অপসারণ বিক্রিয়া হয় আলফা কমা বিটা কার্বন থেকে। কি মনে রাখবা? অপসারণ বিক্রিয়া হয় কোথার থেকে? আলফা কমা বিটা কার্বন থেকে। বুঝাচ্ছি, দেখো খেয়াল করে দেখো তো, এখানে বলতে পারবা আলফা কার্বন কোনটা? OH-টা এই কার্বনে যুক্ত, তাহলে এটাকে আমরা বলি আলফা কার্বন। আলফা কার্বন যে কার্বনের সাথে যুক্ত তাকে আমরা বলি বিটা কার্বন। বিটা কার্বন যে কার্বনের সাথে যুক্ত তাকে আমরা বলি গামা কার্বন। খেয়াল করে দেখো, এখানে অপসারণ বিক্রিয়া হবে, তার মানে পানি সরবে। পানির যে OH সেটা সরবে আলফা কার্বন থেকে, তাহলে হাইড্রোজেনটাকে মাস্ট বি বিটা কার্বন থেকে সরাইতে হবে। সবসময় মনে রাখবা অপসারণ বিক্রিয়া কোত্থেকে হয়? আলফা বিটা কার্বন থেকে। যদি আলফা কার্বন থেকে OH সরে, তাহলে বিটা কার্বন থেকে হাইড্রোজেন সরবে। মনে থাকবে, আলফা কার্বন থেকে যদি OH সরে, বিটা কার্বন থেকে কি সরবে? বিটা কার্বন থেকে হাইড্রোজেন সরবে। তাহলে তুমি আমাকে বলো, এই আলফা কার্বন আর বিটা কার্বন থেকে সরে এখান থেকে কি বের হয়ে যাবে? এখান থেকে পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে গেল প্লাস, তাহলে কি হবে? CH3 গামা কার্বন, যেটা এটার তো কোনো পরিবর্তন নাই, বাট এই যে এখান থেকে হাইড্রোজেন চলে গেছে একটা, তাহলে CH2 থাকবে না, এখানে CH থাকবে, আর ডাবল বন্ড হয়ে এখানে দেখো CH2 থাকবে, অর্থাৎ এখানে প্রোপিন তৈরি হবে। অর্থাৎ এখানে কি তৈরি হলো? প্রোপিন তৈরি হলো। দেখো তো বুঝছো কিনা বিক্রিয়াটা? এগুলো আমি এখনো বুঝাই নাই, এগুলো বুঝাবো, বাট আমি তোমাকে বলতেছি দেখো, এগুলার যে কেউ একজন যদি থাকে, এগুলোকে সবগুলোকে আমরা নিরোধক বলতে পারি। এটা H2SO4 একটা নিরোধক, H3PO4 নিরোধক, Al2O3 নিরোধক, P2O5 নিরোধক, এটা পুরোটা একটা নিরোধক, এটা একটা পুরোটা নিরোধক। এরা যদি থাকে তাহলে কি হবে? এই যৌগটা থেকে যখনই তুমি এদের যে কোনো একজনকে দেখবা, তুমি সুন্দর মতো কি বের করে ফেলবা? সুন্দর মতো পানিটাকে বের করে দিবা, আর মূল যৌগ এখানে অ্যালকিন তুমি পেয়ে যাচ্ছ। আর যখন তুমি অপসারণ বিক্রিয়া করবা, মনে রাখবা আলফা বিটা কার্বন থেকে অপসারণ বিক্রিয়া হবে। অর্থাৎ আলফা কার্বন থেকে যদি OH সরে, বিটা কার্বন থেকে হাইড্রোজেন সরবে। তাহলে এদের মনে, এখন একটা জিনিস দেখানোর চেষ্টা করি, এই নিরোধকগুলো কত তাপমাত্রায় কাজ করে। এই যে H2SO4 আর H3PO4, এই নিরোধকগুলো কাজ করে 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে। এই দুইটা নিরোধক এরা কত তাপমাত্রায় কাজ করে? 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা কাজ করে 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে। আর নিচেরগুলো কত তাপমাত্রায় কাজ করে এগুলো মনে রাখার দরকার নেই। যেমন এগুলোর নাম কি? সালফিউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে যে ফসফরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ডাইফসফরাস পেন্টাঅক্সাইড, POCl3-র নাম কি? ফসফরাইল ক্লোরাইড। কেমন? ফসফরাইল ক্লোরাইড। ওকে, বুঝছো? হ্যাঁ, এরকম। তাহলে এটা এই বিক্রিয়াটা মনে রাখতে পারবা না? এদের যে কোনো একজনকে দেখবা, কি বের করে দিবা? পানি বের করবা। পানি কোত্থেকে বের করবা? আলফা কার্বন থেকে OH বের হবে, বিটা কার্বন থেকে হাইড্রোজেন বের হবে। এটা এখানে বাংলা কথা লিখে দিছি। নিরোধন বিক্রিয়ায় যে পানি অপসারিত হয়, সে পানি আসে, পানির OH-টা আসে অ্যালকোহল থেকে, আর হাইড্রোজেন আসে OH যে কার্বনে যুক্ত তার পাশের কার্বনেতে, মানে বিটা কার্বন থেকে। তাহলে এইটা একটু তুলা হইলে আমাকে জানাও, বা শুধু বিক্রিয়াটা তুলো, বাকিগুলো তোলার দরকার নাই, এই পার্টটাকে শুধু তুলা হইলে আমাকে জানাও। এখন আমরা ডিটেলস এটা নিয়ে আলোচনা করবো, বিক্রিয়াটা নিয়ে। এখনো তো বুঝাই নাই, জাস্ট আমি তোমাকে আরেকবার দেখাচ্ছি, দাঁড়াও। আমি বললাম এই বিক্রিয়াটাকে বলা হয় নিরোধন বিক্রিয়া। নিরোধন বিক্রিয়াতে কি হয়? নিরোধন বিক্রিয়াতে তোমার একটা যৌগ থেকে পানি বের হয়। এখন পানি বের কারা করে? নিরোধক করে। এটা একটা নিরোধক, এটা একটা নিরোধক, এটা একটা নিরোধক, এটাও নিরোধক, এটাও নিরোধক, এটাও নিরোধক। এই 6টার যে কোনো একটা যদি থাকে, তাহলে অবশ্যই এই যৌগটা থেকে পানি বের হবে। এখন পানি বের হওয়ার জন্য একটা H2O দরকার। H2O এর OH-টা আসবে আলফা কার্বন থেকে, আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে।
তাহলে বিটা কার্বন থেকে হাইড্রোজেন চলে গেছে, তাহলে এটা দেখো বিটা কার্বন ছিল, এটা বিটা কার্বন ছিল, এটা তাহলে হাইড্রোজেন থাকবে একটা, আর এখান থেকে একটা ওয়েস্ট চলে গেছে, তাহলে এখানে একটা হাত ফাঁকা হয়েছে, দুই ফাঁকা হাত পরস্পর কী করবে, হ্যান্ডশেক করবে, ফলে আলটিমেটলি তুমি অ্যালকিন উৎপন্ন করছো। এটা হচ্ছে লিখলাম। তাহলে এই বিক্রিয়াটা একটু তুলা হইলে আমাকে জানিও, তারপর আমি তোমাকে নেক্সট এখন ইন ডিটেলস আলোচনা করে দিচ্ছি। এই বিক্রিয়াটা একটু তুলা হইলে আমাকে জানাও, তাহলে আমি ইন ডিটেলস এখন আলোচনা করে দিচ্ছি তোমাকে। তুলা হয়েছে এটা সবার, শুধু বিক্রিয়াটা তুলো, টাইপিং লেখাগুলো তোলার দরকার নেই এখন। ওকে, ভেরি গুড। তাহলে চলো আমরা এখন নেক্সট একটু যাই। এখন আমরা দুইটা জিনিস দেখবো, আসো খেয়াল করে দেখো। এই উপরে দুটো লাইন লিখছি, এটা এখন পড়ার দরকার নেই। এখানে দুটো লাইন লিখছি, এগুলো এখন পড়ার দরকার নেই, আমি আস্তে আস্তে পড়াবো। দেখো প্রথমে আমরা এই একটা ধরো আমি বিক্রিয়াটাকে দুই ধাপে আলোচনা করবো। ধরো কথার কথা, ধাপ 1-এ কী হয় আমি তোমাকে বলি। ধরো ধাপ 1-এ কী হবে আমি তোমাকে বলি। ধরো তুমি ইথানলকে নিছো, কাকে নিছো তুমি এখানে, ইথানলকে নিছো, তাহলে CH3 CH2 OH-কে নিছো। এখানে আমি কিন্তু লিখছিলাম প্রোপানল, আমি এখন ইথানল দিয়ে বোঝাচ্ছি তোমার সুবিধার জন্য, প্রোপানল দিয়ে বোঝানো যায়। আচ্ছা এর সাথে কি যুক্ত করতেছো তুমি, সালফিউরিক অ্যাসিড H2SO4 যুক্ত করছো ইথানলের সাথে। ইথানলের সাথে কি যুক্ত করছো, সালফিউরিক অ্যাসিড। প্রথম ধাপে আমরা তাপমাত্রা দিয়ে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। প্রথম ধাপে কত তাপমাত্রা দেওয়া হয়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়। তুমি এই লাইন দুটো এখন তোলার দরকার নাই, শুধু এই হেডলাইনটা তুলতে পারো আর এই বিক্রিয়াটা আমার সাথে তুলতে পারো, পুরো এই দুটো লাইন এখন তোলার দরকার নেই। প্রথম ধাপে কী হয় দেখো, প্রথমে তুমি কাকে লিখছো, ইথানল, এখানে কাকে লিখছো, H2SO4-কে লিখছো, কত তাপমাত্রা দিছো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিছো। ধাপ 1-এ কত দিতে হয়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হয়। আচ্ছা H2SO4 যেটা আছে, এটাকে আমি চাইলে H+ আর SO4H- লিখতে পারি। দেখো তো H2SO4-টাকে চাইলে যেহেতু আমাদের এটাকে যদি তুমি এটা অ্যাসিড হিসেবে কাজ করবে, অ্যাসিড হিসেবে কাজ করলে সেটা H+কে ছেড়ে দিবে, তাহলে H+ আর SO4H- আমি লিখতে পারি এখানে। এটাকে লেখা যায়, দেখো তো এটাকে লেখা যায় H2SO4-কে। আচ্ছা কি বের হয়, এই যে আমাদের নিরোধন বিক্রিয়াতে কি বের হয়, পানি বের হয়। তাহলে পানিটা বের হবে কেমনে, পানি বের হওয়ার জন্য এই যে আমাদের OH দেখতেছো, এই OH-টা এই H+টাকে নিয়ে গিয়ে পানি বের করে ফেলবে। এই OH-টা H+টাকে নিয়ে গিয়ে পানি বের করলো, পানি বের করলো। তাহলে কি থাকবে এখানে দেখো তো। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এই বন্ডটা ভেঙে গেছে। এই বন্ডটা যখন ভাঙে তখন OH কি প্লাস আকারে বের হয় না OH- আকারে বের হয়? বন্ডটা যখন ভাঙে তখন OH কি প্লাস আকারে বের হয় নাকি মাইনাস আকারে বের হয়? OH- আকারে বের হয়। তাহলে মানে কি হইলো, OH- আকারে বের হয়েছে, মানে এই বন্ধনে থাকা ইলেকট্রনকে OH-টা তার নিজের দিকে নিয়ে চলে আসছে। বন্ধনে থাকা ইলেকট্রনকে OH-টা তার নিজের দিকে নিয়ে চলে আসছে। তার মানে এই কার্বনের উপর তুমি কোন চার্জ দেখাবা, পজিটিভ চার্জ দেখাবা। কেন, কার্বন ইলেকট্রন হারাই ফেলছে, কারণ এই বন্ডে থাকা ইলেকট্রনকে কে নিয়ে গেছে, এই OH-টা নিয়ে গেছে। তাহলে কার্বন ইলেকট্রন হারাই ফেলছে, তাহলে কার্বনের উপর থাকবে পজিটিভ চার্জ। তার মানে এখানে আসলে পজিটিভ চার্জটা দেখাই। তার মানে এখানে কি থাকতেছে, CH3 CH2 থাকতেছে, আর কার্বনের উপর কি চার্জ, পজিটিভ চার্জ। তাহলে এই পজিটিভ চার্জকে এখন কি আকর্ষণ করবে বলো তো, খেয়াল করে দেখো, এই যে SO4H- এ কিন্তু নেগেটিভ চার্জ যুক্ত, SO4H- এ কিন্তু নেগেটিভ চার্জ যুক্ত। তাহলে এ কি করতে চাই, এটার সাথে যুক্ত হয়ে যেতে চায়। তাহলে এই যে SO4H- এটা কিন্তু নেগেটিভ চার্জ যুক্ত। তাহলে প্রথম ধাপে কি হবে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথম ধাপে এখানে কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। কিভাবে, এই বন্ডটা যখন ব্রেক করে তখন OH-টা ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে যায়, ফলে এই কার্বনের উপর একটা পজিটিভ চার্জ তৈরি হয়, আর এই পজিটিভ চার্জকে অ্যাটাক করে আমার SO4H-টা অ্যাটাক করে। তার অ্যাটাক করার পরে মানে এটাকে তুমি চাইলে মাইনাস চার্জ আকারে দেখাইতে পারো, যদি তুমি প্লাস মাইনাস আকারে দেখাতে চাও। ওকে, তাহলে এটাকে আমি এই একটা যৌগ আমার এখানে তৈরি হয়, এবং এই যৌগটাকে বলা হয় ইথাইল হাইড্রোজেন সালফেট। এই যৌগটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইথাইল হাইড্রোজেন সালফেট। তাহলে আমাকে তুমি একটু করে বলো যে প্রথম ধাপটা তুমি বুঝতে পারছো কিনা। প্রথম ধাপটা কি সবার ক্লিয়ার হয়েছে? প্রথম ধাপটা, ধাপ 1 কি সবার ক্লিয়ার? ওকে, এবার ধাপ 2 হবে। এই ধাপ 2-তে গিয়ে এখন কাজ হবে। দেখো ধাপ 2-তে গিয়ে তোমার কি কাজ হবে। ধাপ 2, এখানে একটা কথা বলা হয়েছে, দেখো উপরে একটা হেডলাইন দিছি আমরা। হেডলাইনটা কি, হেডলাইনটা হচ্ছে তুমি যদি কি করো এখানে, তুমি যদি এখানে অতিরিক্ত যদি H2SO4 যোগ করো, এটা আমাদের ধাপ 2 আলোচনা করব। ধাপ 2 অর্থাৎ আমরা কি করব এখন,
আচ্ছা আমি লিখি, জিনিসটাকে লিখি আসে এখানে। ধাপ 2 দেখো, ধাপ 1-এ তো আমি একবার H2SO4 দিছি, বাট আমি কি যুক্ত করব? অতিরিক্ত H2SO4। তাহলে ধাপ 2-তে গিয়ে আমি আবার H2SO4 যোগ করব। তো আমার কাছে কোন প্রোডাক্টটা তৈরি হয়েছে দেখো তো, আমার কাছে তৈরি হয়েছে CH3 CH2 SO4H। এটা আমাকে ধাপ 1-এ তৈরি হয়েছে। এখন এখানে আমি আবার H2SO4 দিব, আমি আবার কি দিব এখানে? আমি আবার H2SO4 দিব। তাহলে কি হবে চলো দেখি আসো। আবার যদি H2, এইবার আমি তাপমাত্রা কত রাখবো? এইবার আমি তাপমাত্রা রাখবো 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। ওই যে তাপমাত্রাটা আমি লিখে দিয়েছিলাম। এবার আমি তাপমাত্রা কত রাখবো? 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। আমাদের বইতে এই তাপমাত্রাকে 160 ডিগ্রিও দেওয়া, মানে তুমি চাইলে এখানে 160 ডিগ্রিও দিতে পারো, 165 থেকে 170ও দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো এবার তাহলে কি হবে এখানে? এইবার যে জিনিসটা হবে দেখো তো, এখানে যে CH3টা ছিল, এই CH3-কে আমি চাইলে এইভাবে লিখতে পারতাম না? CH2 আর একটা হাইড্রোজেনকে এভাবে বের করে লিখতে পারতাম। এখানে একটা CH3 ছিল, আমি CH3টাকে চাইলে CH2 আর একটা হাইড্রোজেন বের করে লিখতে পারতাম। তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। এখানে যে ঘটনাটা ঘটবে, যখনই তুমি এটা দিবা, এইটা খেয়াল করে দেখো, H2SO4 এটা কিছু না কিছু বের করবে এই যৌগটা থেকে। সে কি করবে? এই SO4H আর H-টাকে বের করবে। এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, মানে H2SO4 যখনই তুমি দিবা তখনই পুরো যৌগটা থেকে কোনো একটা কিছু অপসারিত হবে। এখন এক্ষেত্রে কি অপসারিত হবে? একটা হচ্ছে SO4H, আর একটা হচ্ছে এটা 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 আলফা কার্বন। দেখো এটা আলফা কার্বন আর এটা হচ্ছে বিটা কার্বন। তোমাকে আমি শিখাইছি যে কোনো ধরনের অপসারণ বিক্রিয়া করতে হয় আলফা বিটা কার্বন থেকে হয়। তাহলে SO4H এখান থেকে সরবে, যখনই তুমি H2SO4 দিবা কিছু না কিছু অপসারিত হবে এই ক্ষেত্রে। তাহলে এইখান থেকে এটা অপসারিত হবে, এখান থেকে এটা অপসারিত হবে। দুইটা যুক্ত হয়ে কি তৈরি করবে? দুইটা যুক্ত হয়ে তৈরি করবে H2SO4। দুইটা যুক্ত হয়ে কি তৈরি করবে? H2SO4। আর কি তৈরি হবে? আর দেখো তাহলে এটা একটা হাত হারাই ফেলছে, এটাও একটা হাত হারাই ফেলছে, পরস্পর হ্যান্ডশেক করবে। তার মানে এখানে তৈরি হবে CH2 ডাবল বন্ড CH2। দেখো তো বুঝছো কিনা? দেখো তো বুঝছো কিনা? ধাপ 1-এ বিটা কার্বন থেকে কিছু অপসারণ হলো না কেন? দেখো ধাপ 1-এ এটাকে তুমি ধাপ 1টা যেটা আছে এখানে ফার্স্টে যেটা হয়েছে, এই OH-টা এই তার ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে চলে গেছে। নিয়ে চলে যাওয়ার ফলে কি হয়েছে দেখো, নিয়ে চলে যাওয়ার ফলে যখন হয়েছে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এই কার্বোক্যাটায়নটাকে অ্যাটাক করছে হচ্ছে এটা। ধাপ 1-এ আমরা এরকম অপসারণ বিক্রিয়া দেখাই নেই, বাট ধাপ 2-তে অপসারণ বিক্রিয়া দেখাইতে হবে। বুঝছো? এটা হচ্ছে মেকানিজম আর কি। অ্যাকচুয়ালি আমি তোমাকে বলি, তুমি যখন একটা বিক্রিয়া করো, আমি তোমাকে এটা আগেও বলছিলাম অর্গানিক পড়ানোর শুরুতে, তুমি যখন একটা বিক্রিয়া করো ওই বিক্রিয়াটা কি একবারে হয়ে যায় নাকি ধাপে ধাপে হয়? মানে তুমি ধাপগুলো কি দেখতে পারো, মেকানিজমগুলা বলো তো? আমরা যখন কোনো একটা বিক্রিয়া করি তখন সেই বিক্রিয়াগুলো কিন্তু মানে ইনস্ট্যান্টলি হয়ে যেতে পারে, বা বিক্রিয়াগুলো কিন্তু চোখে দেখা যায় না। বাট বিক্রিয়াকে বর্ণনা করার জন্য আমরা কি করি? বিভিন্ন মেকানিজম বা ধাপ সৃষ্টি করি। এই যে ধাপ 1, ধাপ 2, তোমার কি মনে হয় যে তুমি এখানে অ্যালকোহল দিছো আর সালফিউরিক অ্যাসিড দিছো, প্রথমে ওইটা তৈরি হয়েছে, তারপরে ওইটাতে মধ্যে তুমি আবার মানে এত কিছু করছো না। তুমি ডাইরেক্ট কি করছো জানো? ডাইরেক্ট তুমি অ্যালকোহলের সাথে 2 আয়তনে সালফিউরিক অ্যাসিড যুক্ত করছো, তখন ডাইরেক্ট এখান থেকে ওইটা তৈরি হবে। মানে তোমার স্টেপ বাই স্টেপগুলো আমরা হচ্ছে মেকানিজম বর্ণনা করার জন্য করি। বুঝছো? তাহলে প্রথম স্টেপে কি হয়? প্রথম স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, পরের স্টেপে কি হয়েছে? পরের স্টেপে এইটা বের হয়ে যায়, বের হয়ে গিয়ে আলটিমেটলি দেখো এখানে ইথিন তৈরি করছে। তার মানে যদি তুমি কি যুক্ত করো, যদি তুমি অতিরিক্ত H2SO4 যুক্ত করো, অতিরিক্ত যদি H2SO4 যুক্ত করো তাহলে সেখানে কিন্তু অ্যালকিন তৈরি হবে। মনে থাকবে? অতিরিক্ত যদি কি যুক্ত করো? H2SO4 যুক্ত করো, তাহলে সেখানে অ্যালকেন থাকবে। 2 নাম্বারটা বুঝো না? এই 2 নাম্বারটা বোঝাচ্ছি দেখো। 2 নাম্বারে যেটা হয়, যখনই তুমি এখানে সালফিউরিক অ্যাসিড দিবা আবার উচ্চ তাপমাত্রাতে, তখন আলফা বিটা কার্বন থেকে একটা জিনিস অপসারণ হবে। অপসারণ কি হবে? আলফা কার্বন থেকে যদি এই SO4H সরে আর বিটা কার্বন থেকে সরবে হাইড্রোজেন, দুইটা মিলিত হয়ে কি তৈরি করবে? H2SO4 তৈরি করলো। আর যেহেতু এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা, পরস্পর ফাঁকা হাত হ্যান্ডশেক করবে। বোঝা গেছে এবার? অ্যালকোহলে H2SO4 দেওয়ার পর কি আর খাওয়া যাবে কি না? হ্যাঁ খাইও, অ্যালকোহল খাইও। অ্যালকোহল আর অ্যাসিড একসাথে খাইও, সমস্যা নেই। ওকে, নেক্সটে যাই আমরা। নেক্সটে যাই। বুঝতে পারছো তোমরা এটা? এই ধাপ 2টা কি বুঝতে পারছো? আমি আরও দেখাবো জিনিসগুলো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, এখন আমরা দেখবো এই সেকেন্ড লেখাটা। দেখো তুমি যদি এবার
অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করতা, অর্থাৎ সেকেন্ড ধাপে তুমি এখানে H2SO4 যুক্ত করছিলা, H2SO4 যুক্ত করার পরিবর্তে তুমি যদি অ্যালকোহল যুক্ত করতা তাইলে কি হয় চলো আমরা দেখার চেষ্টা করি। কথাটা বুঝতে পারছো? যদি তুমি H2SO4 এর পরিবর্তে অ্যালকোহল যুক্ত করতা তাইলে কি হয় চলো আমরা দেখার চেষ্টা করি। আসো, অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করা হলে ধাপ 1 কিন্তু সবার একই থাকবে। ধাপ 1 কিন্তু সবার একই থাকবে। ধাপ 1, ধাপ 1 সবার সেম থাকবে। অর্থাৎ ধাপ 1 এ কি ছিল, তুমি এখানে হচ্ছে ইথানল নিছিলা, অর্থাৎ CH3CH2OH নিছো, তুমি এর সাথে এখানে সালফিউরিক অ্যাসিড যুক্ত করছো এবং তাপমাত্রা দিছিলা 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি উৎপন্ন হয়েছিল আমরা সবাই জানি, এখানে তখন একটা H প্লাস আর এই জায়গাতে SO4H মাইনাস। তখন এখানে ফার্স্টে কি হয়েছে, আগে একটা পানি তৈরি হয়েছে। কীভাবে পানি তৈরি হয়েছে, এই যে আমার OH আর এই H প্লাসটা মিলে পানি তৈরি করছে, আর এখানে কার্বোক্যাটায়নের সাথে এই দেখো CH3 ফার্স্টটাকে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল কার্বনের, পরে এর সাথে গিয়ে এসে এই SO4Hটা জোড়া লাগছে। এটা গেছে আমার ধাপ 1। আর ধাপ 2তে গিয়ে এবার আমি কি করব, অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করব। এবার আমি আর সালফিউরিক অ্যাসিড যুক্ত করব না, কথাটা বুঝিও। এবার আমি কিন্তু কি যুক্ত করব, অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করব। অর্থাৎ আমি এবার কি করব, আমার কাছে ধাপ 1-এ তো এটা তৈরি হয়েছে, এই যে দেখো ধাপ 1-এ আমার কাছে এটা তৈরি হয়েছে। হ্যাঁ, ধাপ 1-এ আমার কাছে এটা তৈরি হয়েছে। এবার আমি যুক্ত করবো এখানে অ্যালকোহল, অর্থাৎ আমি যুক্ত করবো এখানে CH3 অতিরিক্ত অ্যালকোহল, অর্থাৎ CH3CH2OH যুক্ত করব। বুঝছো? আগে ধাপ 2-তে কি যুক্ত করছিলাম, H2SO4 যুক্ত করছিলাম। এবার আমি যুক্ত করব অতিরিক্ত অ্যালকোহল, অর্থাৎ আমি আবার অ্যালকোহল যুক্ত করব। এইবার আমি বিক্রিয়াটা করাবো 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে। এগুলো একটু মনে রাখতে হবে। আমি তোমাকে সব সামারি করে দিব, সামারি করে দিলে দেখবো মনে থাকতেছে। 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে এই বিক্রিয়াটা করাবো। এটা দেখো, এখানে দেখো একটা জিনিস লিখছি আমি, যদি তুমি অতিরিক্ত H2SO4 যুক্ত করো তাহলে উৎপন্ন হবে অ্যালকিন, আর অতিরিক্ত যদি অ্যালকোহল যুক্ত করো তাহলে তৈরি হবে কিন্তু ইথার, মানে ROR। দেখো এখানে কি হবে, এখানে তো SO4H আছে, এখানে কি আছে, এখানে SO4H আছে। এখানে তুমি ওই OH-টাকে চাইলে এইভাবে লিখতে পারতাম না, দেখো তো এই যে OH-টাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারতাম, একটা বন্ড আকার আলাদা করে দেখাইলাম। তখন এখানে যে ঘটনাটা ঘটে, এই H-টা দেখো, এই যে H দেখতেছে, এই H-টা এই H2SO4 এর সাথে যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হয়ে এখানে তৈরি করবে H2SO4। বুঝাচ্ছি তোমাকে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমি আবার এটা রিপিট করবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। দেখো আমি তোমাকে বলি, এখান থেকে আসি আরেকবার। দেখো ফার্স্ট ধাপে কী হয়েছে, ফার্স্টে আগে এইটা এবং এটা যুক্ত হয়ে পানি তৈরি করছে এবং এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, ফলে এটাকে এটা সেখানে অ্যাটাক করছে এবং ওই ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি করছে। দেন সেকেন্ড স্টেপে কী হবে, H2SO4 দিচ্ছে, তার মানে এখানে আবার একটা আলফা বিটা অপসারণ হবে। তো আলফা কার্বন থেকে SO4H সরবে আর বিটা কার্বন থেকে H সরবে, দুইটা মিলিত হয়ে H2SO4 আকারে বের হয়ে গেছে। আর যেহেতু দুজনের একটা করে হাত ফাঁকা, দুজন পরস্পর হ্যান্ডশেক করে ডাবল বন্ড বানাইছে। আর এখানে যেটা হবে ডিফারেন্ট কেস, এখানে কিন্তু তুমি অ্যালকোহল দিচ্ছ, এখানে কিন্তু আর অপসারণ হবে না। এখানে তখন যে ঘটনাটা করবে, এখানে ইথার তৈরি হবে। এখন ইথার তৈরি হয় কী হয়, ROR, ইথারের সংকেত। এই SO4Hটা এই H-এর সাথে যুক্ত হয়ে H2SO4 তৈরি করবে। আর এখানে কিছু দেখো, এরপরে এই যে দেখো তো, এরপরে এই অংশটা, এই যে এই অংশটা, এটার অক্সিজেনের পরে হাতটা ফাঁকা না, আবার এটার এই হাতটা ফাঁকা না, ফাঁকা হাত পরস্পর জোড়া লাগবে। অর্থাৎ কী হবে এখানে, অর্থাৎ এখানে উৎপন্ন হবে CH3CH2, এই যে অক্সিজেনের যে ফাঁকা হাত, এই ফাঁকা হাত ছিল অক্সিজেনের, দেখো ফাঁকা হাত, এই ফাঁকা হাতের সাথে এই CH2-র ফাঁকা হাতটা যুক্ত হবে। অর্থাৎ এই ফাঁকা হাতের সাথে কোনটা যুক্ত হবে, এই CH2-র ফাঁকা হাত, CH2CH3। দেখো এটা ইথার তৈরি হয়েছে, দেখো একটা ইথার তৈরি হয়েছে। বুঝছো রিয়াকশনটা, বুঝছো এটা? যদি তুমি কি তৈরি করতে চাও, যদি তুমি সালফিউরিক অ্যাসিডকে নাও সেকেন্ড ধাপে, তখন তাপমাত্রা দিতে হয় 165 থেকে 170, বইয়ে এই তাপমাত্রাকে 160 ডিগ্রি সেলসিয়াস দেওয়া। আর যদি তুমি ইথার তৈরি করতে চাও সেকেন্ড ধাপে, তোমাকে তাপমাত্রা দিতে হবে 140। মানে আমি তোমাকে বলি, তুমি যদি অতিরিক্ত অ্যালকোহল অথবা অতিরিক্ত H2SO4 যেটাই তুমি যুক্ত করো, ধাপ 1 সবার জন্য সেম, ধাপ 1টা সবার জন্য সেম। বাট ডিফারেন্সটা কোথায় আসে, ডিফারেন্স আসে ধাপ 2-তে গিয়ে। ডিফারেন্সটা কোথায় আসে, ডিফারেন্স আসে ধাপ 2-তে গিয়ে। দেখো বোঝা গেছে কিনা, ডিফারেন্সটা আসে ধাপ 2-তে গিয়ে। ক্লিয়ার এটা? দেখো বুঝছো কিনা।
আছে এই বিক্রিয়াটা, বাট পরে, এই বিক্রিয়াটা পরে আছে, বাট একসাথে তোমাকে আমি দেখাই দিছি, বইয়ে এই বিক্রিয়াটা পরে আছে, ইথার পড়ানোর সময় আছে, বাট আমি এখনই তোমাকে দেখাই দিছি। দেখো তাহলে দুইটা আমি জিনিস বললাম, তুমি যদি অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করো তাহলে এখানে অ্যালকিন তৈরি হবে, আর যদি অতিরিক্ত H2SO4 যুক্ত করো তাহলে অ্যালকিন তৈরি হবে, আর অতিরিক্ত যদি অ্যালকোহল যুক্ত করো তাহলে ইথার তৈরি হবে। মনে থাকবে এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসগুলা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট এবং রিটেনেও ইম্পর্টেন্ট। এমসিকিউ প্লাস রিটেন প্রবলেম দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ প্লাস রিটেন প্রবলেম দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা বুঝছো, এবার আমি তোমাকে একটা সামারি করে দিই। দেখো এখান থেকে কয়েকভাবে প্রশ্ন আসতে পারে, কয়েকভাবে প্রশ্ন আসতে পারে। দেখো একটা ভাবে প্রশ্ন আসতে পারে এইভাবে, একটা ভাবে প্রশ্ন আসতে পারে এইভাবে, ধরো তোমাকে এরকম দিছে, মানে এডমিশনে ডাইরেক্ট এটা জিজ্ঞেস করতে পারে, ডাইরেক্ট এটা দেওয়ার পরে এরকম দিতে পারে। দেখো ধরো তোমাকে কথার কথা এরকম দিছে, কোনো ধাপ টাপ কিছু নাই, ডাইরেক্ট এরকম দিছে, কোনো ধাপ টাপ কিচ্ছু বলা নেই, তোমাকে এরকম দিছে আর বলা হয়েছে এখানে একটা বক্স দিছে, বলছে এটার আনসার কি হবে। বুঝছো, মানে তোমাকে ডাইরেক্ট কোয়েশ্চনটা করছে, মানে তোমাকে কোনো ধরনের কি দেওয়া নাই, ধাপ টাপ কিছু লিখতে বলা নেই, তোমাকে এডমিশনে জাস্ট এই বিক্রিয়াটা দেওয়া আছে, বলছে ধাপ মানে আনসার কি হবে, ফাইনাল উৎপাদটা জিজ্ঞেস করছে। তাহলে বলো তো এখানে কি হবে, ফাইনাল উৎপাদটা কি হবে, এখানে ফাইনাল উৎপাদটা কি হবে, এখানে ফাইনাল উৎপাদে কি হবে। যদি তুমি দেখো, তুমি যদি দেখছো এখানে 165 থেকে 170, তুমি কি দিয়ে দিবা এখানে, তুমি দিয়ে দিবা এখানে ইথিন, আর এখানে তুমি পানি দিয়ে দিবা, শেষ। আরেকটা কোয়েশ্চন হইতে পারে, দেখো এরকম তোমাকে এটা দিবে এরকম, দেখো দেওয়ার পরে সিম্পলি তোমাকে বলবে তুমি 140 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এবার বলো তো কি হবে, এখানে জাস্ট ফাইনাল প্রোডাক্ট জিজ্ঞেস করছে, এবার কি তৈরি হবে, এবার তৈরি হবে ইথার। বুঝছো, এবার তৈরি হবে কি, এবার তৈরি হবে ইথার, শেষ। মানে কোয়েশ্চন তোমাকে কয়েকভাবে থাকতে পারে, আর তুমি এখানে পানি দেখাই দিবা, পানি থাকতে পারে নাও থাকতে পারে, মেইনলি ইথার আর অ্যালকিনটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে টেম্পারেচারের উপর কোয়েশ্চনটা এভাবে থাকতে পারে, টেম্পারেচারের উপরে কোয়েশ্চনটা এভাবে থাকতে পারে। বুঝছো, টেম্পারেচারের উপরে কোয়েশ্চন ভিত্তি করে এভাবে থাকতে পারে, যে কীরকম টেম্পারেচার যদি এটা দেওয়া থাকে, দেখো কয়েকভাবে তোমাকে হইতে পারে, তোমাকে যদি তোমাকে কোয়েশ্চন স্টেপ আকারে আসতে পারে, রিটার্নে কি আকার আসতে পারে, স্টেপ আকারে তোমাকে বলতে পারে অ্যালকোহলে অতিরিক্ত H2SO4 যুক্ত করা হলে কি হবে, তখন তোমাকে 2 ধাপে বর্ণনা করতে হবে। আর তোমাকে যদি বলে অ্যালকোহলে অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করা হলে কি হবে, তখন তোমাকে এরকম 2 ধাপে বর্ণনা করতে হবে। আর তোমাকে যদি এরকম টেম্পারেচার আকারে দেওয়া থাকে, তখন তুমি এভাবে আনসারটা লিখতে হবে ডাইরেক্ট। টেম্পারেচার ভাবেও দেওয়া থাকতে পারে কোয়েশ্চন, আমরা দেখবো একটু পরে সলভ করবো, অথবা তোমাকে ধাপ আকারও জিজ্ঞেস করতে পারে। সো যখন যেভাবে কোয়েশ্চন আসে সেভাবে তোমাকে ডিল করতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি তুমি যদি সমতা করতে চাও, এখানে একটা 2 দেওয়া লাগবে, আর কিছুই না, যদি তুমি সমতা করতে চাও। এটা কি বোঝা গেছে নাকি বুঝো নাই? তার মানে এখানে কিন্তু কয়েক ধরনের কোয়েশ্চন আসতে পারে। আমি যদি কোয়েশ্চন টাইপটা বলি, যে অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া, অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া, এটার কোয়েশ্চন দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে তোমার এখানে হইতে পারে এরকম, দেখো তোমাকে বলতে পারে যে তুমি অতিরিক্ত H2SO4 যুক্ত করো, অথবা তোমাকে বলতে পারে অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করো, অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করো, তখন কি হবে প্রোডাক্ট। এই ক্ষেত্রে তোমাকে আনসার করার সময় 2 ধাপে আনসার করতে হবে। এই ক্ষেত্রে তোমাকে ধাপ 1, 2 দুইটাই বর্ণনা করতে হবে। অথবা তোমাকে প্রশ্ন করতে পারে টেম্পারেচার দিয়ে, শুধু টেম্পারেচার দিয়ে কোশ্চেন করতে পারে, শুধু টেম্পারেচার দিয়ে কোশ্চেন করতে পারে। শুধু টেম্পারেচার দিয়ে যদি কোশ্চেন করা হয়, তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র ফাইনাল প্রোডাক্টটা দেখাবা, অর্থাৎ সেটা কি অ্যালকিন হবে নাকি হচ্ছে তোমার ইথার হবে। বুঝছো নাকি বুঝো নাই? কোয়েশ্চন 2 ভাবে হইতে পারে, সো 2 বিভাগের জন্য তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। হ্যাঁ, একটা ধাপ বর্ণনা করতে বলতে পারে, আর একটা হচ্ছে তোমার শুধু টেম্পারেচার দিতে পারে। সো হোপফুলি আশা করি তুমি পারবা। একটু করে আমাকে জানাও যে তুলা হইলে, এরপর আমি নেক্সটে যাব। এটা কি তুলা হয়েছে তোমার?
ওকে, ডান। চলো এবার আমরা তাহলে নেক্সটে যাই। নেক্সটে দেখো, নেক্সটে এখন আমরা দেখব এই নিরোধন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম, অর্থাৎ কোন ডিগ্রি অ্যালকোহলটা বেশি পরিমাণে নিরোধন বিক্রিয়া দিতে চায়। খেয়াল করে দেখো, এটা একটা এভাবে আমি চলো একটা জিনিস এভাবে বুঝে আসো। ধরো তোমাকে আমি এখানে একটু করে বুঝে আসো, ধরো এই জায়গায় একটু ছোট করে বুঝে আসো, ছোট একটা উদাহরণ দিয়ে বুঝাই তোমাকে, তাহলে তোমার আইডিয়াটা ক্লিয়ার হবে। ধরো একটা বিক্রিয়ক আছে এক্স, ধরো একটা বিক্রিয়ক আছে এক্স, ধরো এর থেকে ওয়াই তৈরি হইতে পারে। ধরো একটা বিক্রিয়ক হচ্ছে এক্স, এক্স থেকে কী তৈরি হইতে পারে, ওয়াই তৈরি হইতে পারে। এখন ওয়াই যেটা আছে ওয়াইয়ের ধরো কথার কথা স্টেবিলিটি অনেক বেশি, মানে ওয়াই হচ্ছে অনেক বেশি স্টেবল, স্টেবিলিটি অনেক বেশি। ওয়াইয়ের কী বেশি, ওয়াইয়ের হচ্ছে স্টেবিলিটি অনেক বেশি, ওয়াইয়ের হচ্ছে কি বেশি, স্টেবিলিটি অনেক বেশি। তার মানে এক্স যদি ওয়াইতে পরিণত হইতে পারে তাহলে ওয়াইয়ের কিন্তু স্টেবিলিটি অনেক বেশি। তাহলে আমার কোয়েশ্চন হচ্ছে, এই যে এক্স দেখতেছ, এক্সের স্টেবিলিটি কি কম হবে না বেশি হবে? আমার কোয়েশ্চন হচ্ছে এক্সের যে স্টেবিলিটি এটা কি কম হবে না বেশি হবে, বলতে পারবা? এটা তুমি বাস্তব উদাহরণ দিয়েও দেখতে পারো। মানে ধরো কথার কথা, তুমি জানো যে আরেকটু কষ্ট করলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা, তাহলে ভালো রেজাল্টটা কি বেশি স্টেবল? তাহলে আমরা কিন্তু দ্রুত মানে অথবা এমন মানে কষ্ট করতে চাই, তাড়াতাড়ি কষ্ট করতে চাই। ব্যাপারটা এভাবে বুঝাই আসো। মানে ধরো এ জানে যদি সে এইটাতে পরিণত হইতে পারে তাহলে সে এটা অনেক বেশি স্টেবল হয়ে যাবে। মানে যদি সে একটা থেকে আরেকটাতে পরিণত হইতে পারে তাহলে সে অনেক বেশি স্টেবল হয়ে যাবে। তখন সে দ্রুত বিক্রিয়া করে ফেলতে চায়, তখন এক্সটা কী করতে চায়, দ্রুত রিয়াকশন করে ফেলতে চায়, যেন সে তাড়াতাড়ি কী করতে পারে, স্টেবিলিটিতে পৌঁছাইতে পারে। কথা বুঝতে পারছো? যদি কোনো একটা বিক্রিয়ক দেখে যে উৎপাদটা বেশি স্টেবল, তখন সে বিক্রিয়কটা কী করতে চায়, তাড়াতাড়ি বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলে উৎপাদও তৈরি করতে চায়। কেন? কারণ উৎপাদ হচ্ছে বেশি স্টেবল। তার মানে যদি আমার উৎপাদের স্টেবিলিটি বেশি হয়, তার মানে বিক্রিয়কের স্টেবিলিটি কী হবে, বিক্রিয়কের স্টেবিলিটি কিন্তু কম হবে। বুঝতে পারছো এই জিনিসটা? দেখো তো বোঝা গেছে কিনা। এটা কেন বললাম, এটা কি বোঝা গেছে? যদি উৎপাদের স্টেবিলিটি বেশি হয় তাহলে বিক্রিয়কের স্টেবিলিটি কম হবে। ক্লিয়ার সবার? এটা দেখো তো, এটা কি বুঝতে পারছো এই জিনিসটা? একটু করে আমাকে কমেন্টে জানো যে এই জিনিসটা বুঝতে পারছো কিনা। ওকে, জাস্ট ওয়াই লিখলেই হবে। ক্লিয়ার? চলো দেখাই আসো কেন বললাম এটা। খেয়াল করে দেখো, যখন নির্দন বিক্রিয়া হচ্ছিল, ধাপ 1টাকে শুধু বর্ণনা করি। ধাপ 1-এ আমার কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছিল। ধাপ 1-এ দেখো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছিল। এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালকোহল, আর নিচেরটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো নিচেরটা কত ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। তো তুমি লক্ষ্য করে দেখো, এখানে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হচ্ছিল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হচ্ছিল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তোমরা কি আমাকে বলতে পারবা এই দুটার মধ্যে কোনটা বেশি স্টেবল? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের মধ্যে কোনটার স্টেবিলিটি সব থেকে বেশি? তোমাদেরকে পড়াইছিলাম জিনিসটা কার্বোক্যাটায়নের। 3 ডিগ্রির স্টেবিলিটি কিন্তু অনেক বেশি, মানে এটার যেটা আছে এটার স্টেবিলিটি কিন্তু অনেক বেশি, আর এটার স্টেবিলিটি কিন্তু কি কম। কোনটার স্টেবিলিটি কম? এই যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটার স্টেবিলিটি কিন্তু কম। এর মানেটা কি? যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, তার মানে এটার যে বিক্রিয়ক তার স্টেবিলিটি কী হবে, তার স্টেবিলিটি কম হবে। তাহলে এটার যে বিক্রিয়ক তার স্টেবিলিটি কী হবে, তার স্টেবিলিটি কম হবে। অর্থাৎ এ দ্রুত বিক্রিয়া করে ফেলতে চাইবে, এ দ্রুত বিক্রিয়া করতে চাইবে, অর্থাৎ এটা সক্রিয়তা সব থেকে বেশি। অর্থাৎ নিরোধন বিক্রিয়াতে সব থেকে বেশি সক্রিয় কোনটা? সব থেকে বেশি সক্রিয় হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, তারপর 2 ডিগ্রি অ্যালকোহল, তারপর হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। নিরোধন বিক্রিয়াতে সব থেকে বেশি সক্রিয় কোনটা? 2 ডিগ্রি অ্যালকোহল, বুঝছো? 3 ডিগ্রি অ্যালকোহল, বুঝছো? নিরোধন বিক্রিয়াতে সব থেকে বেশি সক্রিয় কোনটা? 3 ডিগ্রি অ্যালকোহল। কারণ 3 ডিগ্রি অ্যালকোহলটা সহজে বিক্রিয়া করে ফেলতে চায়। 3 ডিগ্রি অ্যালকোহল কি করতে চায়? সহজে বিক্রিয়া করে ফেলতে চায়। না 1 ডিগ্রি বিক্রিয়ক না তো ভাই। দেখো আমি তোমাকে বললাম 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা সব থেকে বেশি স্টেবল, তার মানে এটার যে বিক্রিয়ক তার স্টেবিলিটি তার সব থেকে কম হবে, তাহলে সেটা তাড়াতাড়ি বিক্রিয়া করে ফেলতে চাইবে, তাহলে তাড়াতাড়ি সে নিরোধন বিক্রিয়া দেখাতে চাইবে। তাই 3 ডিগ্রি অ্যালকোহলটা সব থেকে বেশি সক্রিয় হয়ে থাকে। এটা হচ্ছে সক্রিয়তার ক্রম, এটা হচ্ছে সক্রিয়তা, এটা হচ্ছে সক্রিয়তা, সক্রিয়তার ক্রম। এটা মাঝে মাঝে এমসিকিউতে দেয়।
এটা তাহলে তোমরা একটু পরে তুলে ফেলিও, যেহেতু আমাদের সময় কম, তাই আমি একটু দ্রুত আগাই যাই। এগুলো আমি পিডিএফ দিয়ে তখন তুমি তুলে ফেলিও, জাস্ট বুঝো। এখন বুঝা হইলে আমাকে জাস্ট একটু কমেন্টে ওয়াই লিখিও, তাহলে আমি নেক্সট সেটটাতে চলে যাব। ঠিক আছে, জাস্ট এখন বুঝো, তুমি তুলে ফেলিও পরে। ঠিক আছে, চলো আমরা নেক্সটে যাই। আসো নেক্সটে দেখো, এখন এটা এখন আলোচনা করবো। দেখো এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, আর এখানে দেখো 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো 1 ডিগ্রি অ্যালকোহলে এটা কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল যেটা, এটা কিন্তু খুব তাড়াতাড়ি নিরোধন বিক্রিয়া দিতে পারে, তাই এখানে টেম্পারেচার লাগে কিন্তু কম। আবার এখানে যে অ্যাসিডটা ইউজ করি সেটা কিন্তু হালকা দিলেই হয়ে যায়, মানে ঘন দেওয়ার দরকার হয় না, যদি সে দ্রুত বিক্রিয়া করতে পারে। বাট 1 ডিগ্রি অ্যালকোহলটার দ্রুত বিক্রিয়া করতে পারে না, তাই তাপমাত্রা দিতে হয় বেশি, আবার অ্যাসিডের ঘনমাত্রা দিতে হয় কিন্তু বেশি। এই জিনিসটা পড়ানোর জন্য আগের জিনিসটা পড়াইছি। এটা কি বোঝা গেছে ভাই? দেখো তো এটা, এই পৃষ্ঠাটা কি বুঝতে পারছো? যেহেতু 3 ডিগ্রি অ্যালকোহল খুব দ্রুত বিক্রিয়া করতে পারে, তাহলে কিন্তু এই জন্য 3 ডিগ্রি অ্যালকোহলে তাপমাত্রাও লাগে কম, অ্যাসিডের ঘনমাত্রাও লাগে কম। ওকে, এবার চলো বিক্রিয়াগুলো দেখি। আসো দেখো, এখানে সবগুলো কি, সবগুলো তো অপসারণ বিক্রিয়ার মতো, রাইট? সবগুলো কি হবে এখানে? সবগুলো অপসারণ বিক্রিয়ার মতো হবে। খেয়াল করে দেখো, অপসারণ বিক্রিয়াতে এখানে তাহলে পানি অপসারিত হবে, যেহেতু তুমি এগুলো কি নিরোধক, তাহলে এখানে ওইচটা এখান থেকে অপসারিত হবে। তাহলে এটা হচ্ছে আমার আলফা কার্বন, এটা হচ্ছে একটা বিটা কার্বন, এটা একটা বিটা কার্বন, রাইট? এখন আলফা কার্বন থেকে ওইচ সরবে, আর বিটা কার্বন থেকে এইচ সরবে। এখন এখানে একটা রুল আছে যেটাকে আমরা বলি সাইজ অফ নীতি। এটা আমি একটু পরে তোমাকে দেখাচ্ছি সাইজ অফ নীতিটা, যদি সময় থাকে আজকে। সাইজ অফ নীতিতে একটা লাইন মনে রাখবা, সেটা হচ্ছে কি জানো? সেটা মনে রাখবা, পুওর বিকাম পুওরার। তার মানে অপসারণ বিক্রিয়াতে সাইজ অফ নীতি ইউজ হয়, আর সাইজ অফ নীতিকে একটা লাইন দিয়ে মনে রাখবা, সেটা হচ্ছে কি পুওর বিকাম পুওরার। এটা কোথায় ইউজ হয়? এটা হচ্ছে যে সাইজ অফ নীতিতে ইউজ হয়, সাইজ অফ নীতি। একটু পরেই পড়াচ্ছি যদি সময় থাকে। আর এটা অপসারণ বিক্রিয়াতে ইউজ হয়, অপসারণ বিক্রিয়াতে। তার মানে কি মনে রাখবা? পুওর বিকাম পুওরার, অর্থাৎ যে গরিব সে আরও গরিব হবে। এটার মানে কি দেখো, ওইচ তো সরবে আলফা কার্বন থেকে, হাইড্রোজেন সরবে বিটা কার্বন থেকে। বাট যেই বিটা কার্বনের মধ্যে হাইড্রোজেন কম, সেখান থেকে হাইড্রোজেন সরবে। নিয়মটা কি? যেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন কম, সেখান থেকে হচ্ছে হাইড্রোজেন সরবে। তাহলে বলতে পারবা কত নাম্বার কার্বন থেকে হাইড্রোজেন সরবে? এই যোগে এই কার্বন থেকে সরবে নাকি ওই কার্বন থেকে সরবে? দেখো তো, এই বিটা কার্বনটা তো হাইড্রোজেন হচ্ছে 2টা, ওইটা তো হচ্ছে 3টা, তাহলে যেটাতে কম সেখান থেকে সরবে। অর্থাৎ এটা তাহলে প্রোডাকশনটা কীরকম হবে? এখানে CH3 থাকবে, এটা CH হয়ে গেছে, ওএইচ চলে গেছে, তাহলে এই জায়গা থেকে হাইড্রোজেন সরবে, এটা CH3 থাকবে। এটা হচ্ছে তোমার একটা মেজর প্রোডাক্ট। আর সামান্য পরিমাণে অন্য উৎপাদনও তৈরি হবে, অর্থাৎ সামান্য পরিমাণে আরেকটা প্রোডাক্ট তৈরি হবে যেখানে ওইখান থেকে হাইড্রোজেন সরবে। অর্থাৎ এটা CH2 হবে, ডাবল বন্ড CH, এটা CH2, এটার সাথে এখানে CH3। বাট এটা হচ্ছে একটা মাইনর প্রোডাক্ট, মানে এটা সামান্য তৈরি হয়। দেখো বোঝা গেছে কিনা? তার মানে বললাম, এই যে দেখো মেন নিয়মটা কি, যেই বিটা কার্বনে হাইড্রোজেন কম, মানে যেটা পুওর, সেখান থেকে হাইড্রোজেন সরবে, যেটা পুওর সেখান থেকে হাইড্রোজেন সরবে। এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, প্রায় 94% থেকে 95% এই প্রোডাক্টটাই তৈরি হবে। এটা দেখাইলেই হবে, ওইটা দেখানোর দরকার নেই, তাও তোমাকে দেখাইছি। ওইটাও সামান্য পরিমাণে তৈরি হয়, একদম সামান্য পরিমাণে। আচ্ছা দেখে আসো, এটা দেখে আসো। দেখো এই ক্ষেত্রে ওইচটা এই কার্বনে যুক্ত, তাহলে এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, তাহলে এটা হচ্ছে আলফা কার্বন। এইটাও বিটা কার্বন, এইটাও বিটা কার্বন। তাহলে দুইটা বিটা কার্বনে দেখো সেম পরিমাণ হাইড্রোজেন আছে, তাহলে তুমি যে কোনো এটা থেকে সরাইলেই হবে। এটা থেকেও সরাইতে পারবা, এখান থেকেও সরাইতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে? দেখো এখানে একটাই প্রোডাক্ট তৈরি হবে, যেখান থেকে তুমি সরাও সেম প্রোডাক্টে তুমি পাবা। CH3, ধরো কথার কথা CH2, এখানে CH, ডাবল বন্ড CH হয়ে যাবে, এটা CH3 হবে। আর তুমি চাইলে এখানে কি দেখা দিবা? এখানে কিন্তু পানি দেখানো হয়নি, পানি, আর এই জায়গায় পানি থাকবে। দেখো তো বুঝছো কিনা বিক্রিয়াটা? বিক্রিয়াটা কি বোঝা গেছে ভাই? না বুঝলে আমাকে বলতে পারো। ক্লিয়ার এটা সবার? হোপফুলি ক্লিয়ার। দেখো আচ্ছা এখানে বলো তো, এখানে খেয়াল করে দেখো, এইখান থেকে তো ওএইচ সরবে, এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, এখানে যে কার্বনটা আছে এটাও কিন্তু বিটা কার্বন, রাইট? দেখো এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন। বাট এখানে কি কোনো হাইড্রোজেন আছে বলতে পারবা? এই যে বেনজিনের যে কার্বনের সাথে CH কানেক্টেড, সেখানে কি কোনো হাইড্রোজেন আছে? বিটা কার্বনের যে কোনো একটা থেকে হাইড্রোজেন সরালেই হবে। হ্যাঁ, সেকেন্ড এইটার ক্ষেত্রে যেহেতু দুইটা বিটা কার্বনেই হাইড্রোজেন সমান,
তাই যে কোনো একটা থেকে সরাইলেই হবে। বাট এখানে খেয়াল করে দেখো, এই বিটা কার্বন এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, তাহলে এখান থেকে তো হাইড্রোজেন সরানোর কোনো প্রশ্ন ওঠে না। তাহলে হাইড্রোজেন সরবে কোত্থেকে? হাইড্রোজেন সরবে হচ্ছে এটা থেকে। দেখো অবশ্যই তোমাকে এটা নিতে হবে। দেখো হাইড্রোজেন সরবে কোত্থেকে? হাইড্রোজেন সরবে হচ্ছে সেকেন্ড এটাতে, এটা সিএইচ হয়ে যাবে আর এটা ডাবল বন্ড CH2 থাকবে। দেখো বুঝছো কিনা? হাইড্রোজেন সরবে এখান থেকে, কারণ এখানে হাইড্রোজেন নাই, এখানে হাইড্রোজেন নাই, কারণ এখানে হাইড্রোজেনের পরিবর্তে তো CH বসে গেছে। ক্লিয়ার এই জিনিসটা? দেখো তো বুঝছো কিনা? এই বিক্রিয়াগুলো কি বোঝা গেছে সবার? আর এখানে অবশ্যই পানি উৎপন্ন হবে, আর অবশ্যই এখানে কি তৈরি হবে? পানি উৎপন্ন হবে। হোপফুলি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে সবারই। আমরা কি নেক্সটে যাবো? হ্যাঁ, তাহলে চলো নেক্সটে এগুলো তাহলে তুমি পরে তুলে ফেলিও, আমি তোমাকে তো PDF দিয়ে দিবই। দেখো সেম তুমি চাইলে Al2O3 দ্বারাও নিরোধন বিক্রিয়া করতে পারবা, সেম কাহিনী হবে এখানে। তুমি Al2O3 দিবা, এখানে যেটা হবে এই যে দেখো, এটা হচ্ছে আমার আলফা কার্বন, এটা হচ্ছে আমার বিটা কার্বন। OH যদি আলফা কার্বন থেকে সরে, বিটা কার্বন থেকে হাইড্রোজেন সরবে, তাহলে পানি তৈরি করবে। আর কি প্রোডাক্ট তৈরি হবে? দেখো এখান থেকে বিটা কার্বন থেকে হাইড্রোজেন সরছে, আর এখান থেকে CH2। দেখো এখানে খেয়াল করে দেখো, এটা OH-টা এই কার্বনে যুক্ত, তাহলে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। এখন দেখো এটা হচ্ছে একটা বিটা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, আবার এটাও কি কার্বন? এটাও বিটা কার্বন। বলতে পারবা বিটা কার্বনগুলোতে কয়টা করে হাইড্রোজেন আছে? এখানে বলতে পারবা বিটা কার্বনগুলোতে কয়টা করে হাইড্রোজেন আছে? শেষ করে দিচ্ছি, একটু পরে শেষ করে দিচ্ছি, ধৈর্য ধরো একটু পরে শেষ করে দিচ্ছি। বলতে পারবা বিটা কার্বনগুলোতে কয়টা করে হাইড্রোজেন আছে? এটা আমাদের আজকে লাস্ট বিক্রিয়া, এরপরে শেষ করেছি লেকচারটা। আর দু একটা প্রবলেম সলভ করে আমি তোমাকে শেষ করে দিচ্ছি। দেখো বিটা কার্বনে আমাদের কিন্তু দুইটা করে হাইড্রোজেন আছে, রাইট? এখানেও দুইটা হাইড্রোজেন, এখানেও দুইটা হাইড্রোজেন, কারণ দুইটা কার্বনের সাথে কানেক্টেড। তাহলে দুইটাতে সমান হাইড্রোজেন, তাহলে যে কোনো একটা থেকে সরাইলেই হবে। জিনিসটা বুঝো, আলফা কার্বন থেকে OH সরবে, আর বিটা কার্বনে যদি সমান সংখ্যক হাইড্রোজেন, তাহলে যে কোনো একটা থেকে হাইড্রোজেন সরাইলেই হবে। যেহেতু H2PO4 কিন্তু কি নিরোধক, দেখো নিরোধক কারা কারা? নিরোধক কারা কারা দেখো, এই যে দেখো নিরোধক কোথায়, এই যে H3PO4 এরাও কিন্তু নিরোধক ছিল, রাইট? তো এখানে যে কোনো একটা থেকে সরাইলেই হবে। তাহলে এখানে যেটা করবো আমরা ধরো থেকে এখান থেকে একটা হাইড্রোজেন সরাবো, এখান থেকে আমরা OH-টাকে সরাবো, তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাবো? এখান থেকে আমি পেয়ে যাবো H2O। তাহলে কি করছি আমি? এই বিটা কার্বন থেকে ধরো কথার কথা আমি এখানে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটাকে আমি সরাইছি, এটা হচ্ছে বিটা কার্বন। এই বিটা কার্বন থেকে আমি হাইড্রোজেনটাকে সরাইছি, এই হাইড্রোজেনটাকে সরাইছি, আর এখান থেকে OH সরাইছি। তাহলে কি উৎপন্ন হবে দেখো তো এখানে? তাহলে দেখো এখানে কি উৎপন্ন হবে? এই যেটা থাকবে না, দেখো এখানে কি উৎপন্ন হবে? তখন এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে। কেন ডাবল বন্ড ক্রিয়েট হবে? এর একটা হাত ফাঁকা হয়ে গেছে, এরও একটা হাত ফাঁকা হাত পরস্পর হ্যান্ডশেক করবে। বুঝতে পারছো? এই প্রোডাক্টটা তোমার এখানে তৈরি হবে। ক্লিয়ার? জিনিসটা দেখো তো সবার ক্লিয়ার কিনা? একটু করে আমাকে জানাও যেগুলো তুমি বুঝতে পারছো কিনা। সবাই বুঝে গেছে জিনিসগুলা? ওকে, তাহলে আমরা কয়েকটা MCQ সলভ করে আজকে ক্লাস আমরা শেষ করে দিচ্ছি। আজকে আমরা নতুন কোনো থিওরি পড়বো না, থিওরি আমরা আগামী ক্লাসে পড়বো। চলো তোমাকে আমি কয়েকটা MCQ সলভ করে দিয়ে আসো, তারপর আজকে ক্লাস আমরা শেষ করে দিচ্ছি। বলো তো এটার আনসার কী হবে? আর 5 মিনিট লাগবে শুধু ক্লাস শেষ করতে। কয়েকটা MCQ করে শেষ করে দিচ্ছি। এটা কীভাবে বলো আনসার? বলছে লোহিত তপ্ত কোকের উপর দিয়ে বাষ্প চালনা করা হলে, এটা তোমাদেরকে শিখাইছি না? দেখো তো দুইবার আসছে, দেখছো? বুয়েটে আসছে আর চুয়েটে আসছে। এটা কি উৎপন্ন হয়েছে? ওয়াটার গ্যাস। এটা পড়ানো হয়েছে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি তৈরি, কোন পদ্ধতিতে হাইড্রোকার্বন তৈরি করা হয়েছে? পড়েছিলাম, ফিশার ট্রিপস পদ্ধতি। কোন পদ্ধতি ছিল? ফিশার ট্রিপস পদ্ধতি, তোমাদেরকে পড়ানো হয়েছিল, দেখো। ওকে, তারপরে নির্মের শিল্প বিক্রিয়াগুলো কোনটা ফিশার ট্রিপস নামে পরিচিত? এটাও পড়েছিলাম তোমাদেরকে, দেখো কোনটা ছিল? ওই যে NCO2N+1H2, এইটা C নাম্বার। এটা ছিল আমার কাছে ফিশার ট্রিপস পদ্ধতি, মনে আছে কিনা দেখো? C নাম্বার ছিল ফিশার ট্রিপস পদ্ধতি, ঠিক আছে? তারপর বলছে নিচের কোনটা উডস বিক্রিয়া হবে? এটা তো খুব সোজা জিনিস। কোনটা উডস বিক্রিয়া হবে? 1 নাম্বারটা না, দেখো তো, এটা দেখো কুয়েটে আসছে, একদম সোজা জিনিস এগুলা। এটা কুয়েটে আসছে, কোনটা উডস বিক্রিয়া হবে এটা দেখো। তারপর অ্যালডিহাইড ও কিটন জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর সহিত বিক্রিয়া করে হাইড্রোকার্বন তৈরি করে, বিক্রিয়াটা কি? দেখো তো অ্যালডিহাইড এবং কিটন, এই যে জিঙ্ক অ্যামালগাম,
ক্লিমেনসন বিজারণ, এটা কোন বিক্রিয়া ছিল? ক্লিমেনসন রিডাকশন বা ক্লিমেনসন বিজারণ, রাইট? ওকে, তারপর যাই। আচ্ছা, এটা আমরা পরের দিন করাবো, এটা একটু ব্যাখ্যা করতে হবে জন্য। দেখো যখন ইথিন ও হাইড্রোজেনের মিশ্রণ নিকেল, দেখো এখানে কি বলতেছে, দেখো বলতেছে যদি তুমি কি করো, ইথিন ও হাইড্রোজেনের মিশ্রণকে তুমি যদি উত্তপ্ত নিকেল প্রভাবকের উপর দিয়ে চালনা করো তাহলে কি হবে? দেখো এটা তো সোজা জিনিস, দেখো এটা তো সোজা। তুমি ইথিনকে নিছো, এখানে ইথিনকে নিছো, আর কাকে নিতে বলছে? এখানে হাইড্রোজেনকে নিতে বলছে। কিসের মধ্যে চালনা করবা? উত্তপ্ত নিকেলের মধ্যে চালনা করবা, অর্থাৎ নিকেলকে দিবা এখানে। দেখো এখানে নিকেল দিছো, আর তাপমাত্রা দিবা ধরো তুমি 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি ডাবল বন্ডগুলো ব্রেক করে ফেলে, অর্থাৎ CH3 তৈরি হবে, CH3 তৈরি হবে, অর্থাৎ কি তৈরি হবে? এখানে ইথেন তৈরি হবে। তারপর দেখো আজকের প্রশ্নটা তোমাকে বলতেছে এখানে C2H5OH H2SO4 দিছো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিছো, তাহলে কি তৈরি হবে বলো তো? ফার্স্টে কি হয় এটা তোমাকে দেখাইছি অলরেডি। এই যে আমি যদি প্রথম বিক্রিয়াটাকে এখানে একটু ভেঙে দেখাই তোমাদেরকে, দেখো মনে পড়ে কিনা। CH3 CH2OH, এর সাথে তুমি H2SO4 কে দিছো, কত তাপমাত্রায় দিছো? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিছো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আজকেই পড়াইছি তোমাকে এটা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে। তাহলে কি বের হবে এখানে বলো তো? পানি বের হয়ে যাবে। আর একই সাথে পানি আমার মেন উৎপাদন না, বাট মেন উৎপাদন হচ্ছে CH3 CH2SO4H। এটা হচ্ছে আমার ধাপ 1। ধাপ 1-এর যেটা প্রোডাক্ট সেটাকে এখানে দেওয়া আছে। এরপরে বলছে 170 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 170 ডিগ্রি সেলসিয়াস যদি দাও বলো তো, তাহলে এখানে কি তৈরি হবে? এখানে কিন্তু দেখানো নাই যে তুমি অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করছো না অতিরিক্ত অ্যাসিড যুক্ত H2SO4 যুক্ত করছো, এটা কিন্তু দেখানো নাই। দেখো তো এখানে কি লেখা আছে যে তুমি H2SO4 দিছো নাকি অ্যালকোহল দিছো, এটা কিন্তু লেখা নাই। বাট তাপমাত্রা দেখে বুঝতে হবে কি কি দিছো এখানে। তাপমাত্রা দেখে বুঝতে হবে এখানে তুমি H2SO4 দিছো। কথাটা বুঝতে পারছো কিনা দেখো, এই জায়গায় কিন্তু লেখা নাই যে তুমি কি অতিরিক্ত অ্যালকোহল দিছো নাকি H2SO4 দিছো। তোমাকে তাপমাত্রা দেখে বুঝতে হবে তুমি এখানে কি দিছো, অতিরিক্ত H2SO4 দিছো। বুঝছো নাকি বুঝো নাই? দেখো 170 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে কি হবে? এই জায়গায় অপসারণ বিক্রিয়া হবে, আবার একটা H2SO4 বের হবে। কেমনে? এই জায়গা থেকে একটা SO4H বের হবে, আর এই CH3টাকে চাইলে আমি কি লিখতে পারি? CH2, আর এখানে হাইড্রোজেনটাকে আলাদা করে দেখাইতে পারি, এই হাইড্রোজেন সহকারে বের হবে। তাহলে এরপরে কি উৎপন্ন হবে? এখানে ইথিন তৈরি হবে। দেখো বুঝছো কিনা? তাপমাত্রা দেখে তোমাকে চিনতে হবে। হ্যাঁ, ক্লিয়ার এই জিনিসটা? দেখো তো এটা কি সবার ক্লিয়ার হয়েছে? এখানে কিন্তু লেখা ছিল না, এখানে কিন্তু লেখা ছিল না তুমি কি অতিরিক্ত H2SO4 দিছো নাকি অতিরিক্ত অ্যালকোহল দিছো, বাট তোমাকে তাপমাত্রা দেখে বুঝতে হবে। তারপর বলো তো এটা কোন ধরনের বিক্রিয়া? এই যে হাইড্রোজেন তোমাদেরকে দেখাইছিলাম, হাইড্রোজেন এই যে আমরা বলছিলাম একটা ছিল ক্লিমেনসন বিজারণ, আর একটা ছিল কি ছিল বলো তো? উলফ কিসনার। দেখো দুইটা বিক্রিয়া দেখাইছিলাম তোমাকে আমি, একটা ছিল ক্লিমেনসন বিজারণ, আর একটা কি ছিল? উলফ কিসনার। মনে আছে কিনা দেখো, দুইটা বিক্রিয়া তোমাকে আমি দেখাইছিলাম, একটা ছিল ক্লিমেনসন বিজারণ, একটা ছিল উলফ কিসনার। তারপর বলতেছে এই বিক্রিয়াতে কত ধরনের অ্যালকেন পাওয়া যাবে? কত ধরনের অ্যালকেন পাওয়া যাবে? চলো দেখি আসো। দেখো তো এটা কিন্তু ওই যে দেখো ডিফারেন্ট টাইপেরটা ছিল RX, আর এখানে R'। তাহলে একটা অ্যালকেন পাবা তুমি RR, একটা অ্যালকেন পাবা তুমি R', আর আরেক ধরনের অ্যালকেন পাবা তুমি R' এবং R। তাহলে 3 ধরনের অ্যালকেন তুমি পাবা। কয় ধরনের অ্যালকেন পাবা? 3 ধরনের। বুঝছো? 3 ধরনের অ্যালকেন তুমি পাবা এখানে, ঠিক আছে? ওকে, তারপর এটা কি হবে বলো তো? দেখো LCl3 আর HCl, এটা কি ধরনের বিক্রিয়া ইউজ হয়? সমানুকরণ বিক্রিয়াতে। তোমাকে আজকে পড়াইছি আমি সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়াতে কি হবে সেটা বলো তো? শাখা তৈরি হবে। তাহলে দেখো শাখা তৈরি হলো, দেখো শাখা তৈরি হয়েছে। বুঝছো? শাখা তৈরি হয়েছে। তারপর বলো তো এইটাকে যদি করো তাহলে শূন্যস্থানের উৎপাদনটা কি হবে? খেয়াল করে দেখো, তোমাকে আমি বলছিলাম এটা তো কোপ সংশ্লেষণ বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? দেখো এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে তোমার কোপ বিক্রিয়া, রাইট? বা কোপ সংশ্লেষণ। আমি তোমাকে টেকনিক শিখাইছি কোপ সংশ্লেষণে এইটার আগে পর্যন্ত যে পার্টটা আছে CONA, এটার আগ পর্যন্ত যে পার্টটা আছে পুরোটাকে তুমি আর চিন্তা করো। প্রোডাকশন হবে কি? আর। তাহলে কি প্রোডাকশন হবে? দেখো আর এবং আর প্রোডাকশন হবে। তার মানে এটাকে আঁকো জাস্ট। দেখো এটা ছিল তোমার আর, দেখো এটা ছিল তোমার আর। সিম্পল জাস্ট আরেকটা আরকে যুক্ত করো, তাইলে তো হয়ে গেছে। দেখো এটাই হচ্ছে প্রোডাকশন। এটা কোথায় আছে? দেখো এটা কোথায় আছে?
এই যে দেখো প্রোডাকশন কি হয় কোপ সংশ্লেষণে আর আর প্রোডাকশন হয়, তাহলে এটা হবে এই যে সি নাম্বারটা। দেখো তো বুঝছো কিনা সবাই, এটা কি বোঝা গেছে নাকি বুঝো নাই? এটা কি বুঝতে পারছো সবাই? ওকে, ভেরি গুড। তারপর যাই, বলো এটা কি হবে? অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করবা, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করবা, মানে নিরোধন বিক্রিয়া করতে হবে। তাহলে কোনটাকে ইউজ করি আমরা? L2O3, L2O3 কে আমরা ইউজ করি। ওকে, অ্যালকেনের স্ফুটনাঙ্ক কিভাবে বাড়াবা? অ্যালকেনের স্ফুটনাঙ্ক তুমি কিভাবে বাড়াবা? অ্যালকেনের স্ফুটনাঙ্ক তুমি কিভাবে বাড়াবা পড়াইছিলাম। যদি তুমি কার্বন সংখ্যা বাড়াইতে পারো, তো কার্বন সংখ্যা কিভাবে বাড়াবা? আণবিক ভর বাড়াবা। কার্বন সংখ্যা বাড়াইলে আমাদের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। আরেকটু করে বাকি, আরেকটু করে, আর 2-3 মিনিট ধরে ধরো, আমি এমসিকিউ শেষ হলে আমি শেষ করে দিব আজকে। অ্যালুমিনিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণে কোনটা তৈরি হয়? যে কোনো ধাতব কার্বাইড, তোমাকে আমি পড়াইছিলাম কিনা দেখো তো, যে কোনো ধাতব কার্বাইড থেকে শুধুমাত্র মিথেন তৈরি করা সম্ভব। পড়াইছিলাম কেন দেখো, ধাতব কার্বাইড থেকে শুধুমাত্র কি তৈরি করা সম্ভব? মিথেন তৈরি করা সম্ভব, পড়াইছিলাম এই জিনিসটা। তারপর দেখো, অ্যালকেনকে নিয়ন্ত্রিতভাবে হ্যালোজেন সংযোজন করে অ্যালকাইল হ্যালাইড তৈরি করবা। দেখো, অ্যালকেনকে নিয়ন্ত্রিতভাবে হ্যালোজেন সংযোজন করবা, মানে হ্যালোজেনেশন করবা, ধরো X2 যুক্ত করবা, বাট নিয়ন্ত্রিতভাবে। তাহলে এবং অ্যালকাইল হ্যালাইড তৈরি করবা, তাহলে কোনটাকে ইউজ করতে হবে? ডেফিনেটলি এইটাকে। কেন? যদি তুমি এটাকে ইউজ না করো তাহলে চেইন রিয়াকশন হবে। যদি তুমি এটাকে ইউজ না করো তাহলে চেইন রিয়াকশন হবে, নিয়ন্ত্রিতভাবে হবে না। কথাটা বুঝো। তোমাকে যদি বলতো তুমি অ্যালকেনকে শুধুমাত্র হ্যালোজেনেশন করবা, তাহলে এইটা আনসার হইতো। বাট তোমাকে বলছে নিয়ন্ত্রিতভাবে, অর্থাৎ জিনিসটাকে থামাই দিতে হবে বা কন্ট্রোল করতে হবে। এখন কন্ট্রোল করা যায় কি দিয়ে? গরম লোহা দিয়ে, অর্থাৎ আয়রন 400°C তাপমাত্রা দিয়ে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না সবার? বুঝছো নাকি বুঝছো নাই? ডি হবে না, ডি হইতো যদি চেইন রিয়াকশনের কথা আসতো বা নিয়ন্ত্রিত কথাটা না থাকতো। বাট যখনই নিয়ন্ত্রিত বলছে, তার মানে তোমাকে কন্ট্রোল করতে হবে, আর কন্ট্রোল করার জন্য আমার গরম লোহা লাগবে। তোমাদেরকে পড়াইছিলাম। আচ্ছা, এগুলো তোমরা পারবা না? দেখো তো এটা কি পারবা? প্রথমটা কি হবে দেখো তো, এই প্রথমটা কি হবে? এই যে এই অংশটাকে তুমি আর চিন্তা করো, তাহলে এখানে যেটা হবে দেখো, এই যে এখানে আছে কি CH আছে, তারপরে দেখো এখানে CH3 আছে, তারপর দেখো এখানে CH2 আছে, এরপর দেখো এখানে আছে CH3। সেম প্যাটার্নটাকে এখানে এঁকে দাও, CH দাও, CH3 দাও, CH2 দাও, CH3 দাও, এটা উৎপন্ন হবে। আর এটা কি? এটা বি, আর এটা হচ্ছে তোমার উর্স বিক্রিয়া করাচ্ছে এখানে, রাইট? এখানে এটা কি উর্স বিক্রিয়া? হ্যাঁ, উর্স বিক্রিয়া। বাট এটা ডিফারেন্ট টাইপের কি আছে বলতো, এখানে RX আছে। আচ্ছা, আমি নেক্সট দিন করে দিব, আজকে এতটুকু থাক, নেক্সট দিন করে দিব। এটা 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 কোন টাইপের বিক্রিয়া জানো? এটা হচ্ছে তোমার RX, আর এটা হচ্ছে তোমার R-X, আর কিছুই না। বুঝছো এটা কি? তাও তোমরা এটা বাসার চেষ্টা করতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, চেষ্টা করতে পারো। এটা আমি নেক্সট দিন করে দিব। এটা RX আর এটা R-X, এটা আমি নেক্সট দিন করে দিব। তাহলে আজকের লেকচার আমাদের এতটুকু থাকুক। আজকের লেকচার কেমন লাগছে তোমরা জানাইতে পারো। আমাদের আগামী ক্লাসে কিন্তু অ্যালকিনটা শেষ হয়ে যাবে, আর অ্যালকিন শেষ হলে আমরা অ্যালকাইন শুরু করে দিব, এবং অ্যালকাইন শেষ হওয়ার পরে অ্যালকাইনের উপর আমাদের কিন্তু সিকিউ সলভিং ক্লাস থাকবে। আর ওই তিনটার উপর কিন্তু আমাদের উইকলি এক্সাম 1 হবে, মানে আমার পার্টের উইকলি এক্সাম 1 হবে। আর যারা টপ করবা, টপ 10 জনকে আমার জার্সিটা দেওয়া হবে গিফট হিসেবে। সবাই ভালো থাকবা, দেখা হবে তাহলে। ক্লাস কি, আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, ক্লাস কি শুক্রবার নিব না শনিবার নিব? ক্লাস কি শুক্রবার নিব নাকি শনিবার নিব? তোমাদের এই শুক্রবার কি ক্লাস নিব সকালে নাকি শনিবার নিব? আচ্ছা, আমি কালকে সকালে আমি পোস্ট দিয়ে দিব, তোমরা যখন বলো তখনই ক্লাস নিব। ঠিক আছে, ভালো থাকবে তাহলে, যাই তাহলে, আসসালামু আলাইকুম।